আসসালামু আলাইকুম। আমরা ভেক্টরের থিওরি ক্লাস শেষে একটা প্র্যাকটিস প্রবলেম বা ম্যাথমেটিক্যাল সলভিং এর যেই একটা ক্লাস আনার কথা ছিল আমাদের, যে চ্যাপ্টারে যতগুলা পসিবল ম্যাথ করানো সম্ভব, ওইরকম একটা ক্লাস নিয়ে আমরা এখন আসলাম। আমরা এখন চেষ্টা করব এই ওয়ান শট ক্লাসে ভেক্টর চ্যাপ্টারে যতগুলা থিওরি ছিল সবগুলা থিওরি রিলেটেড ম্যাথগুলো কভার করার জন্য। উল্লেখ্য বিষয় হচ্ছে যে এখানে যতগুলো ম্যাথ আমি এখানে কালেক্ট করা ট্রাই করছি, মানে করলাম, সবগুলো হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষার প্রশ্ন। দ্যাট মিনস বোর্ডে যেসব প্রশ্নগুলা বিগত বছরে এসেছিল সেইগুলারই একটা ধারণা আমি এখানে দেওয়ার ট্রাই করব। তো চলো আমরা শুরু করি এখানে যে ওয়ান শট ভেক্টরের ফাইনাল রিভিশন ক্লাস, যেখানে আমরা ভেক্টরের প্রত্যেকটা থিওরি রিলেটেড যতগুলো ম্যাথ আছে সেগুলো সলভ করার ট্রাই করব। তো শুরুতে যেই টাইপটা পড়ে সেই টাইপটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট অফ টু ভেক্টর, অর্থাৎ দুইটা ভেক্টরের যে লব্ধি থাকে। তোমরা ক্লাস যখন করছো তখন হয়তো বা দেখছো যে দুইটা বলে লব্ধি থাকলে তখন আমাদের সেই লব্ধির মান এবং দিকটা কিভাবে বের করতে হয়। আমরা এখন সেটা দেখবো যে জাস্ট একটা ফর্মুলা রিভাইজ দিয়ে নিই, যে আমাদের যখন লব্ধির মান অর্থাৎ F1 এবং হচ্ছে F2, এই দুইটা বল যখন থাকবে, দুইটা বল থাকতে পারে, দুইটা ভেক্টর থাকতে পারে, মানে যে কোনো দুইটা ভেক্টর যদি থাকে এখানে, তাহলে সেই ভেক্টরের লব্ধি যদি রেজাল্টেন্ট আর হয়, তাহলে সেই রেজাল্টেন্টের ভ্যালু হবে এরকম, যে রুট ওভার F1 স্কোয়ার F2 স্কোয়ার টু F1 F2 কস আলফা। তো আলফা হচ্ছে এখানে F1 এবং হচ্ছে F2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। যদি এরকম থাকে একটা F1 এদিকে আর একটা F2 এদিকে, তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল আলফা, সেই আলফা যদি থাকে তাহলে আমরা লব্ধির যে ম্যাগনিটিউড অর্থাৎ মান, সেটা এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারি। এবং এর ডিরেকশনটা কোন দিকে হবে? সাপোজ ধরে নিই যে ডিরেকশনটা আমাদের মাঝখানে কোন একটা জায়গা দিয়ে যাবে রেজাল্টেন্ট ভেক্টরের, মানে ডিরেকশনটা। তো ধরে নিই যে সেটা হচ্ছে F2 এর সাথে থিটা অ্যাঙ্গেল কোণ উৎপন্ন করছে। তো থিটা অ্যাঙ্গেল কোণ উৎপন্ন করলে আমরা ট্যান থিটা দিয়ে সেই থিটার মানটা বের করতে পারবো। ট্যান থিটা দিয়ে যখন বের করব তখন আমরা এই ফর্মুলা ইউজ করি, যে থিটা যার সাথে অ্যাঙ্গেল উৎপন্ন, মানে এই আর বা রেজাল্টেন্ট ফোর্স যার সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করবে সে নিচে থাকবে সিঙ্গেল, বাকি যে ফোর্সটা থাকবে F1, সেগুলোর সাথে আমরা যথাক্রমে সাইন আলফা এবং কজ আলফা অ্যাড করে দিব। তো এখান থেকে যে থিটার ভ্যালুটা পাবো সেটা কিন্তু আলটিমেটলি আমাদের ওই লব্ধির ডিরেকশনটা আমাকে দিতেছে। এটা হচ্ছে আমি এখানে ডিরেকশন পাবো, আর এখান থেকে হচ্ছে আমি ম্যাগনিটিউড পাবো। ওকে, তো এইটা আমরা কিভাবে আসছে ফর্মুলাটা, এটা আমার থিওরি ক্লাসে বিস্তারিত বলা আছে, তো তোমরা সেখান থেকে দেখে নিবা। চলো আমরা এখানে একটা ম্যাথ করি এখানে। এই ম্যাথটা বরিশাল বোর্ডে আসছিল 2023-এ। যে মানে এই টাইপের ম্যাথটা আসছিল আর কি। এখানে নামগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি, আমার নাম এবং আমার ফ্রেন্ডের নাম দিয়ে এখানে করলাম। যে মুশিউর এবং নজরুল দুটি দড়ি বেঁধে একটি স্থির ট্রাককে টানছিল। দুটি দড়ির মধ্যে একটি কোণ আলফা তৈরি হয়েছিল। তো আমরা পুরো সিনারিওটাকে একটা ফিগার আউট করার ট্রাই করি। যেমন একটা ট্রাক যদি এরকম থাকে, ট্রাক ধর এই পাশে আমি নিজে টানতেছি মশিউর, আর আমার ফ্রেন্ড নজরুল এদিকে টানতেছে। তো এখন এদের মধ্যকার যে কোণ আলফা তৈরি হলো, বলছে কি যে সেই আলফা তৈরি হওয়ার ফলে বলছে ট্রাকটি মশিউরের দিকে যাচ্ছিল। দ্যাট মিনস এদের যে লব্ধি বলটা তো নিশ্চয়ই মাঝখান দিয়ে যাবে এবং সেটা মশিউরের দিকে যাচ্ছিল, কারণ হয়তোবা সেখানে বেশি বল প্রয়োগ করছে বিধায় আমরা জানি কি যেদিকে বেশি বল প্রয়োগ করা হয় সেই দিকে কিন্তু লব্ধির মানটা যায়। ঠিক আছে, বা লব্ধির ডিরেকশনটা কিন্তু সেই দিকে যায়। তো এখন মশিউর নজরুলকে আরো বেশি বল প্রয়োগ করতে বললেন। প্রশ্ন করছে যে মশিউরের সমান যদি নজরুল বল প্রয়োগ করে তাহলে লব্ধি বল প্রাথমিক যে কোণ তাকে দ্বিখণ্ডিত করবে। দ্যাট মিনস শুরুতে তো মশিউরের বল বেশি ছিল বিধায় লব্ধিটা কিন্তু তার দিকে ঝুঁকেছিল। তো এখন নজরুল যদি ক্রমান্বয়ে বলের মানটা বাড়ায় তাহলে নিশ্চয়ই এই লব্ধি বলটা সেটা নজরুলের দিকে শিফট করা শুরু করবে, এবং যখন তারা দুজনে সমান বল প্রয়োগ করবে তখন এই লব্ধি বলটা এই মাঝখানে যে অ্যাঙ্গেল আলফা সেটাকে সমদ্বিখণ্ডিত করবে। আমরা সেটাকে এখন প্রুফ করবো একেবারে ফর্মুলার মাধ্যমে। দেখো আমরা যে আলফাটা বলতেছি, আলফা হচ্ছে দুইটা ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এবং আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে যে লব্ধি বলটা সেইটা কত অ্যাঙ্গেলে কাজ করতেছে। প্রশ্নে আমাকে দেখাইতে বলছে যে লব্ধি বলটা প্রাথমিক বলকে দ্বিখণ্ডিত করে, তাহলে প্রাথমিক বল যদি আমি আলফা ধরি তাহলে আলফাকে সে দ্বিখণ্ডিত করবে, এবং এই অ্যাঙ্গেলে হচ্ছে লব্ধি বলটা ক্রিয়া করবে। লব্ধি বল ক্রিয়া করবে হচ্ছে কি প্রাথমিক বলের অর্ধেক কোণে, এবং সেটা আমরা প্রুফ করবো। তাহলে লব্ধির ডিরেকশনটা আমরা বের করা ট্রাই করি, যে লব্ধির ডিরেকশন tan থিটা ইজ ইকুয়াল টু, আমরা ধরে নিই যে এটা থিটা, সাপোজ এটা থিটা ধরলাম, যে যে কোনো কারোর সাথে তুমি অ্যাঙ্গেল ধরতে পারো, তুমি যদি নজরুলের সাথে তুমি থিটা ধরতে কোনো প্রবলেম নেই। তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করবে সে থাকবে নিচে সিঙ্গেল, প্লাস বাকি যে ফোর্সটা আছে সেই ফোর্সটা সাথে কি সাইন এবং কস যথাক্রমে যুক্ত হয়ে যাবে, সাইন আলফা এবং কস আলফা। তো এটা ছিল আমাদের ফর্মুলা।
এখন বলছে কি যে সমান বল প্রয়োগ করে, দ্যাট মিনস মশিউরের বল এবং নজরুলের বল সমান, আমরা এটাকে এফ ধরে নেই। তাহলে সমান বললে তাহলে আমরা এখানে বসাই যে এফ সাইন আলফা প্লাস এফ কজ আলফা, উভয় পক্ষ থেকে এফ এফ কাটাকাটি গেলে সাইন আলফা ওয়ান প্লাস কজ আলফা। এখন সাইন আলফার ফর্মুলা আমরা এরকম একটা ফর্মুলা জানি যে সাইন টু আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে টু সাইন আলফা ইন্টু কজ আলফা, দ্যাট মিনস অ্যাঙ্গেল যত থাকবে অ্যাঙ্গেলটা পরে অর্ধেক হয়ে যাবে। তো এখানে সাইন আলফা অ্যাঙ্গেল যতটুকু আছে এই অ্যাঙ্গেলটাকে পরে অর্ধেক হয়ে যাবে টু সাইন আলফা বাই টু কস আলফা বাই টু। আবার সিমিলারলি আরেকটা ফর্মুলা কিন্তু আছে ওয়ান প্লাস কস টু আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে টু কজ স্কোয়ার আলফা, এখানেও কজের অ্যাঙ্গেল যা সেটা অর্ধেক হয়ে যাবে। তো এখানে দেখো ওয়ান প্লাস কস আলফা আছে, তো এখানেও কি এই আলফাটা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ টু কজ স্কোয়ার আলফা বাই টু। তাহলে টু আর টু কাটা যাবে, কজ এখানে নিচে দুইটা আছে একটা কাটা যাবে, তো বাকি থাকে হচ্ছে সাইন আলফা বাই টু ডিভাইডেড বাই কজ আলফা বাই, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ট্যান আলফা বাই টু। তা ট্যান থিটা, সুতরাং এখানে লিখতে পারতেছি ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান আলফা বাই টু, অর্থাৎ থিটার ভ্যালু হচ্ছে আলফা বাই টু। তাহলে থিটার ভ্যালু আলফা বাই টু বলতে আমাকে কি বোঝাচ্ছে, যে আমার প্রাথমিক কোণের অর্ধেক কোণ করে, প্রাথমিক কোণ যেটা ছিল আলফা সেটার অর্ধেক ডিরেকশনে অর্থাৎ অর্ধেক কোণে এই লব্ধি বলটা যাচ্ছে, এবং এটাই কিন্তু আমাকে দেখাইতে বলছে প্রুফ। ওকে, তো আশা করি বুঝতে পারছো, যদি না বুঝো ভিডিওটা আবার টেনে দেখবা। আমরা নেক্সট ম্যাথের দিকে একটু আগাই। আমাদের বলছে যে কম্পোনেন্টস অফ ভেক্টর, ভেক্টরের উপাংশগুলা কি কি, আমি সংক্ষেপে একটা ধারণা দিয়ে দিই। যদি আমার একটা ভেক্টর থাকে এরকম এফ, তাহলে এফ কে আমি দুইটা উপাংশে ভাগ করতে পারি। তো যেহেতু এই দুইটা উপাংশ একটা এক্স অ্যাক্সিসের দিকে ক্রিয়া করতেছে, দ্যাট মিনস অনুভূমিক ডিরেকশন এটা ক্রিয়া করতেছে, অনুভূমিক ডিরেকশন এটা ক্রিয়া করতেছে, আর একটা ওয়াই অ্যাক্সিসের দিকে ক্রিয়া করতেছে, দ্যাট মিনস উলম্ব দিকে এটা ক্রিয়া করতেছে। তো যেহেতু এটা পরস্পর লম্ব এক্স এবং ওয়াই, তো এই জন্য এই দুইটা উপাংশকে আমরা বলি লম্বাংশ, লম্বাংশ বলা হয়। অর্থাৎ এফ যেই ফোর্সটা ছিল সেটাকে আমি টেনে দুইটা ভাগ করলাম, এবং এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে থিটা। মনে রাখবা যার সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করে সেই দিকে কিন্তু কজ বসে, তাহলে এক্স এর সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করছে, দ্যাট মিনস এক্স বরাবর যে উপাংশ সেটাকে আমরা এফ এক্স বলবো, সমান মূল যে ফোর্স এফ তার সাথে কজ থিটা আসবে। আবার সিমিলারলি ওয়াই দিকে যেই উপাংশটা সেটাকে আমরা বলবো এফ ওয়াই, এবং তার সাথে মূল বলের সাইন উপাংশ আসবে, দ্যাট মিনস যার সাথে অ্যাঙ্গেল সেই বরাবর কস, আর যার সাথে ওই অ্যাঙ্গেলটা নাই থিটা অ্যাঙ্গেলটা নাই সে বরাবর হচ্ছে সাইন। এখন প্রশ্ন আসতে পারে যদি এই থিটাটা ওয়াই অক্ষের সাথে ক্রিয়া করতো, এরকম যদি থাকতো থিটা, তখন কি হতো? তখন এই যে ওয়াই অক্ষের সাথে থিটা থাকলে আমরা ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ এফ ওয়াই সেটাকে বলতাম এফ কস থিটা, আর যেটা এফ এক্স আছে বা এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটাকে বলবো এফ সাইন থিটা। তো এই হচ্ছে আমাদের দুইটা, একটা ভেক্টরের যে দুইটা লম্ব উপাংশ সেটা আমরা এইভাবে বের করতে পারি। তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে দেখো, চিত্র অনুযায়ী পাখিটি সমতল ভূমির সমান্তরালে উঠতেছে, পাখির উভয় ডানা দ্বারা প্রয়োগিত ধাক্কা বল হচ্ছে 5 নিউটন। দ্যাট মিনস পাখিটা ধাক্কা বল দিতেছে কোন দিকে, এটা একটু বুঝতে হবে। যে পাখিটা ধাক্কা বল দিতেছে কিন্তু এই বরাবর, যেমন লাল লাল রং দিয়ে যে দেখানো হয়েছে এই বরাবর ধাক্কা বল দিতেছে। বলছে ওসি বরাবর প্রতিক্রিয়া বল কত, দ্যাট মিনস যে এই বরাবর প্রতিক্রিয়া বল কত। তাহলে প্রতিক্রিয়া বলের মান জানতে চাইছে, আমরা ধাক্কা বল যেটা আছে ধাক্কা বলেরও প্রতিক্রিয়া বল থাকবে। তো আমি যদি একটু ভিন্ন কালার এখানে ইউজ করি, সাপোজ আমি পার্পল রংটা ইউজ করলাম, এখানে এ ও মানে পাখাটা হচ্ছে এ থেকে ও এর দিকে ধাক্কা দিতেছে, দ্যাট মিনস প্রতিক্রিয়া বলটা আসবে ও থেকে এ বরাবর। আমি যদি একটু আলাদা করে আঁকাই, ও থেকে এ বরাবর হচ্ছে বাম পাখা দ্বারা ধাক্কা বলের প্রতিক্রিয়া বল। আবার বি পাখাটি দ্বারা তার যে ধাক্কা বলটা দিল সেটার প্রতিক্রিয়া বল আসবে এই বরাবর ও বি। এখন এই দুইটার লব্ধি প্রতিক্রিয়া বল কত সেটা ইজিলি বের করা সম্ভব, লব্ধি প্রতিক্রিয়া বল এরকম মাঝখান দিয়ে যাবে, এবং এদের মধ্যকার অ্যাঙ্গেল দেখো 60 ডিগ্রি দেওয়া আছে, এবং তাদের প্রত্যেকের বলের মান এটা 5 নিউটন, এটা 5 নিউটন সেটাও বলা আছে। তাহলে লব্ধি বলটা ইজিলি তোমরা বের করতে পারবা যে ফর্মুলার মাধ্যমে আর ইজ ইকুয়াল টু রুট ওভার 5 স্কোয়ার 5 স্কোয়ার 2 × 5 × 5 কস 60 ডিগ্রি। তো এখান থেকে হিসাব করলে যে মান পাবা সেটা হচ্ছে এখানে লব্ধি প্রতিক্রিয়া বলের মান। তো এখানে আমাদের দিক চাই না, এই জন্য আমরা দিকটা বের করতেছি না। যদি বলতো যে প্রতিক্রিয়া বল নির্ণয় করো, তখন আমাদের হচ্ছে মান এবং দিক দুইটাই লাগবে। এবার যেহেতু বলছে মান নির্ণয় করো, তো শুধুমাত্র মান নির্ণয় করলেই এনাফ। ডি নাম্বার বলছে কি, ডি নাম্বার বলছে ও এ বরাবর ডানা কর্তৃক ধাক্কা বল দ্বিগুণ করা হলে। এখন আমি ও এ বরাবর ধাক্কা বলটাকে দ্বিগুণ করে দিচ্ছি, ধাক্কাটা বলটাকে আমি দ্বিগুণ করে দিলাম, সেটা হয়ে যাবে এখন 10 নিউটন। তো আমরা জানি যে যেই দিকে বল বেশি লব্ধি বলটা সেই দিকে একটু ঝুঁকে যায়, তো এটা হচ্ছে আমাদের নতুন লব্ধি বল।
তাহলে কোন দিকে উড়ে যাবে? তাহলে আমরা যদি এখন হিসেব করি যে আগে ছিল একেবারে এই যে বেগুনি রঙের লব্ধি, এখন সে একটু এর দিকে ঝুঁকে গেছে। তাহলে আমরা থিটা কোণ এখন বের করব। কত কোণ তৈরি করে এই নতুন লব্ধি বলটা আগাইতেছে। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করছে সে থাকবে নিচে সিঙ্গেল, অর্থাৎ 10 নিচে সিঙ্গেল আকারে থাকবে। আর যার সাথে এই অ্যাঙ্গেলটা উৎপন্ন করে নাই সেটার সাথে যথাক্রমে সাইন এবং কস কিন্তু অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে সাইন আলফা কত বলো তো? আলফা মানে হচ্ছে এখানে 60 ডিগ্রি, অর্থাৎ 5 sin 60, 5 cos 60। তো এটা হিসাব করলে আমাদের ভ্যালু যেটা আসে, আমি একটু ক্যালকুলেটরে হিসাব করি। 5 sin 60, 10 প্লাস 5 cos 60, এখানে থিটা ভ্যালু আসে হচ্ছে 19.1 ডিগ্রি, অর্থাৎ ও এ বরাবর বা ও এর সাথে 19.1 ডিগ্রি করে পাখিটি উড়ে যাবে। বা এখানে হ্যাঁ, এটা বলতে পারো ও এর সাথে 19.1 ডিগ্রি, বা আগে যে অ্যাঙ্গেলটা ছিল, আগে আর যে অ্যাঙ্গেলে গেছে এর সাথে, ওই অ্যাঙ্গেল থেকে যদি এই 19.1টা বাদ দাও, তাহলে মাঝখানের কতটুকু অ্যাঙ্গেল সে চেঞ্জ করলো এই বলটা বাড়ানোর ফলে, সেটা তোমরা বের করতে পারো। বাট এটুকুলি ক্লিয়ার না যে আমার ডান পাখার যেদিকে বল ধাক্কা বল দিতেছে তার প্রতিক্রিয়া বলের সাথে 19.1 ডিগ্রি কোণ করে পাখিটি সামনে এগিয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন নেক্সট ম্যাথের দিকে আগাই। এখানে বলছে যে একটা উদ্দীপক দেওয়া আছে এবং বলছে ডিটারমাইন দ্য ইউনিট প্যারালেল ভেক্টর, অর্থাৎ এখানে আমাকে বের করতে বলছে এবি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। সমান্তরাল একক ভেক্টর। তো এবি এর সমান্তরাল একক ভেক্টর যখন আমাদের এরকম বের করতে বলবে, আমরা কি জানি একক ভেক্টরের ডেফিনেশন অনুযায়ী? একক ভেক্টর অফ এবি, এটা মানে হচ্ছে এবি ভেক্টরটাকে আমাকে বের করতে হবে এবং তাকে ওই এবি ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এবি ভেক্টরটাকে আমাকে বের করার জন্য আমাকে যেহেতু এ আর বি এর জাস্ট একটা পয়েন্ট দেওয়া আছে, তো এই পয়েন্ট থেকে ভেক্টর বের করার নিয়ম হচ্ছে এরকম যে এ বি ভেক্টর লিখবো, অর্থাৎ ও বি এর যে অবস্থান ভেক্টর সেখান থেকে এ এর যে অবস্থান ভেক্টর সেটাকে বিয়োগ করলে কিন্তু এবি ভেক্টরটা পাওয়া যাবে। এটা আর কিছু না, এটা ত্রিভুজ সূত্র থেকে আসছে এখানে। যদি একটু খেয়াল করে আমরা একটু এখানে আঁকাইতে চাই যে এটা ও এ বি, এরকম তো বিষয়টা। তো এ বি বের করতে বলছে। তো এখানে ও এ, দ্যাট মিনস এ ভেক্টরের অবস্থান ভেক্টর, ও বি বি ভেক্টরের অবস্থান ভেক্টর। তাহলে এখন ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে তুমি যদি ত্রিভুজ সূত্র এখানে অ্যাপ্লাই করো, তাহলে ও এ ভেক্টর যোগ এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে ও বি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, অর্থাৎ এটা হচ্ছে বি এর অবস্থান ভেক্টর, এটা হচ্ছে এ এর অবস্থান ভেক্টর। এই দুইটাকে আমি যদি বিয়োগ করি তাহলে আমরা এ বি ভেক্টরটা পেয়ে যাবো। এখন এখানে ও এর পয়েন্ট কত? 0 0 0, এ এর পয়েন্ট হচ্ছে 3 3 1। তো খুব সহজে কিন্তু এ এবং ও এর যে অবস্থান ভেক্টর সেটা কিন্তু আমরা সহজে বের করতে পারি। কিভাবে? যেখানে 3 ছিল, এক্স এর যে কোঅর্ডিনেটটা বা স্থানাঙ্কটা 3 ছিল, তো আমরা দিকে এক্স এর দিকে একক ভেক্টর আমরা জানি হচ্ছে আই, ওয়াই এর দিকে একক ভেক্টর আমরা জানি জে, আর জেড এর দিকে একক ভেক্টর আমরা জানি কে। তো এক্স এর যে কোঅর্ডিনেট 3, তো 3 এর দিকে একক ভেক্টর হচ্ছে আই, দ্যাট মিনস আমরা এখানে লিখবো ও এর যে অবস্থান ভেক্টর এটাকে আমরা লিখবো হচ্ছে 3i। সিমিলারলি এখানে 3j, কারণ এটা হচ্ছে জে এর বা ওয়াই অক্ষের দিকের স্থানাঙ্ক, এবং এটা হচ্ছে 1k কারণ এটা হচ্ছে জেড বা জেড অ্যাক্সিস এর দিকে তার যেই স্থানাঙ্কটা সেটা। তো একই আমরা ওবিটা বের করি। ওবি এর জন্য এখানে দেখো 4 দেওয়া আছে এক্স এর স্থানাঙ্কটা, তাহলে 4i, -5 দেওয়া আছে -5j ওয়াই অক্ষের দিকে, আর হচ্ছে 1k। এই মানগুলো এখন এখানে বসায় দিই, তাহলে 4i, 5j, 1k মাইনাস ওই কি আছে 3i, 3j, আর হচ্ছে 1k। তো এটা বিয়োগ করলে আসে 4 থেকে 1 গেলে থাকে হচ্ছে i, 5 আর 3 হচ্ছে -8j। তো এটা হচ্ছে এবি ভেক্টর। এখন এবি ভেক্টরের মান কিভাবে বের করব? এবি ভেক্টরের মান বের করতে পারবো এভাবে যে i এর যে কোএফিসিয়েন্ট বা i এর যে সহগ তার স্কয়ার, j এর যে সহগ তার স্কয়ার, k এর যে সহগ তার স্কয়ার। যেহেতু এখানে k নাই, দ্যাট মিনস 0k, তো k এর সহগ 0 এর স্কয়ার। তা আর এটা 64 আর এক 65, 65 আসে হচ্ছে এই ভেক্টরের বা এবি ভেক্টরের মান। তাহলে এবি এর সমান্তরালে একক ভেক্টর কত? অর্থাৎ ইউনিট ভেক্টর প্যারালাল টু এবি, ইউনিট ভেক্টর প্যারালাল টু এবি ইজ ইকুয়াল টু, প্রথমে উপরে যে এবি ভেক্টর লিখবো i -8j ডিভাইডেড বাই এর মান দ্বারা ভাগ করে দিই 65। তো এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার।
ইউনিট একক ভেক্টর যখন বের করতে বলবে তখন এই পদ্ধতিতে তোমরা বের করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা নেক্সট ম্যাথের দিকে একটু আগাই। এখন হচ্ছে আমাদের এই নদী নৌকা সংক্রান্ত ম্যাথগুলা কভার করতে হবে। নদী নৌকা সংক্রান্ত ম্যাথগুলোর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দ্রুততম সময়ে কে যাবে নদী পার করবে, দ্রুততম দ্রুত সময়। আর এটা হচ্ছে সবচেয়ে কম দূরত্ব পাড়ি দিবে, কম দূরত্ব পাড়ি দিবে। কম দূরত্ব যদি আমরা একটু খেয়াল করি, এটা নদী, নদীর বেগ বা স্রোতের বেগ যেটা, সেটা আমরা ইউ ধরি বাই ডিফল্ট, স্রোতের বেগ। আর নৌকার বেগকে আমরা ভি ধরে অল্টে, ভি হচ্ছে আমরা নৌকার বেগ। ঠিক আছে, তো নৌকার বেগ আর স্রোতের বেগ যখন পেয়ে যাবো, তাহলে সবচেয়ে কম দূরত্ব মানে কি, একেবারে নদীর প্রস্থ বরাবর, এটা হচ্ছে সবচেয়ে কম দূরত্ব। তাহলে এই সবচেয়ে কম দূরত্বে যাওয়ার জন্য আমাকে কি নিশ্চয়ই এই বরাবর নৌকাটাকে যাত্রা করতে হবে, যাতে স্রোতের বেগের কারণে সে এই প্রস্থ বরাবর সে চলে যায়। দ্যাট মিনস 90 ডিগ্রি এর চেয়ে বড় কোণে আমাকে নৌকাটার যাত্রা শুরু করতে হবে, যাতে আমি বরাবর 90 ডিগ্রি কোণে যেতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ, এবং এটা হচ্ছে আমাদের লব্ধি। কিন্তু দ্যাট মিনস আমার লব্ধিটা যাতে সরাসরি নৌকা নদীর প্রস্থ বরাবর থাকে, সেজন্য আমাকে যাত্রা শুরু করতে হবে, অর্থাৎ আলফা ভ্যালু আমাকে >90 ডিগ্রি হতেই হবে। কারণ সে স্রোতের বেগের কারণে এই নৌকাটা এই যে আর আর বরাবর যাবে আর কি। তো আর হচ্ছে এখানে লব্ধি, অর্থাৎ স্রোত এবং বেগের যে লব্ধি বেগটা সেটা হচ্ছে আর। তো খেয়াল করো যে লব্ধি হচ্ছে আমাদের স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ অ্যাপ্লাই করা। তো আমরা এখানে লিখতে পারি না যে tan 90 ডিগ্রি, অর্থাৎ লব্ধিটা স্রোতের সাথে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে, সেই অ্যাঙ্গেলের নিচে কি থাকবে, মানে সেই বেগটার নিচে কি থাকবে, সিঙ্গেল থেকে আমাদের নিচে যার সাথে অ্যাঙ্গেল সে থাকে নিচে সিঙ্গেল। তাহলে এখানে ইউ এর সাথে অ্যাঙ্গেল, ইউ থাকবে নিচে সিঙ্গেল, বাকি যে ভি রয়েছে ভি এর সাথে আমাদের সাইন আলফা আর হচ্ছে কজ আলফা, এটা কিন্তু থাকতেছে। তো tan 90 ডিগ্রি মানে কি, অসংজ্ঞায়িত, দ্যাট মিনস 1/0 আমরা এখানে বলতে পারি ভি সাইন আলফা ইউ বাই ভি কজ আলফা। তো এখান থেকে লেখা যায় যে ইউ প্লাস ভি কজ আলফা, দ্যাট মিনস কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডমিশন টেস্টে এইটা থেকে প্রচুর ম্যাথ আসে, এমসিকিউ বলো বা রিটেন বলো, যে আমাকে সোজাসুজি নদী পার হতে গেলে, আমরা কিন্তু এখানে সোজাসুজি নদী পার হওয়ার চেষ্টা করছি। তো সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে নৌকাকে কত অ্যাঙ্গেলে যাত্রা শুরু করতে হবে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে যে এই বক্স করা যে অ্যাঙ্গেল সেটা মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে, মাইনাস ইউ বাই ভি অ্যাঙ্গেলে যদি কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি অ্যাঙ্গেলে যদি কেউ যায়, তাহলে সে সরাসরি একেবারে নদীর প্রস্থ বরাবর, অর্থাৎ কম দূরত্বে ওই নদীটাকে পাড়ি দিতে পারবে। এখন আছে দ্রুততম সময়, যদি তুমি হিসাব করো, দ্রুততম সময় হিসাব করলে আমাদের একটা ফর্মুলা এরকম থিওরি ক্লাসে দেখানো হয়েছিল, যে এস ইজ ইকুয়াল টু ভিটি, কারণ আমাদের এখানে সবগুলা বেগকে আমাদের বাই ডিফল্ট ধ্রুব বেগ চিন্তা করতে হইতেছে। তো এস ইজ ইকুয়াল টু ভিটি এর ফর্মুলা থেকেই কিন্তু আসলে যে নদী পার হওয়ার যে সময়টা, সেই সময়ের যে ফর্মুলা সেটা আসে, সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু টি বাই ভি সাইন আলফা, এই ফর্মুলাটা আসে। তো সবচেয়ে দ্রুততম সময় হচ্ছে সবচেয়ে কম সময়, অর্থাৎ টি মিনিমাম। টি যত মিনিমাম হবে, এই সাইন আলফা তত ম্যাক্সিমাম হবে। কারণ এখানে তো তোমার ভি একটু আগে বললাম যে কনস্ট্যান্ট বা ধ্রুবক, ডিও তো এখানে চেঞ্জ হবে না, সেটাও কনস্ট্যান্ট। তার মানে সময় কম হইতে গেলে আমাকে সাইন আলফার মানটা ম্যাক্সিমাম হইতে হবে। সাইন আলফার মান ম্যাক্সিমাম হতে গেলে আলফার মান ম্যাক্সিমাম হতে হবে, যেটাকে আমরা বলতেছি 90 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রির জন্য কিন্তু সাইন আলফার মানটা ম্যাক্সিমাম হয়। তো সেক্ষেত্রে পি মিনিমামটা ওইভাবে আমাদের ক্যালকুলেট করতে হবে। তো আমরা দেখি কয়েকটা ম্যাথ করলে আমাদের আশা করি ক্লিয়ারটা হয়ে যাবে। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথটা কিরকম, ম্যাথটা একটু তোমরা পড়ো। এখানে বলছে কি, যে 1 কিলোমিটার প্রস্থে একটি নদী, আমরা একটু চিত্রটা আঁকাই। 1 কিলোমিটার প্রস্থে নদী অতিক্রম করতে দুই সাঁতারু একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে 6 কিলোমিটার বেগে সাঁতার কাটে। ওকে, তাহলে প্রথম জন স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে, আহ, স্রোতটা যদি আমরা দেখি এদিকে যায় ইউ, তাহলে এই স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করতেছে, এটা স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে 6 কিলোমিটার পার আওয়ার বেগে, 6 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটে। দ্বিতীয় সাঁতার হচ্ছে স্রোতের সাথে লম্বভাবে 6 কিলোমিটার পার আওয়ার বেগে, অর্থাৎ দ্বিতীয় সাঁতারুটা আমি যদি একটু অন্য রং দেই, কালো রং দেই, লম্বভাবে সে যাত্রা শুরু করে, এটা ভি ওয়ান, এটা ভি টু। ইনিও 6 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করলো। স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার। প্রথম সাঁতারুর লব্ধি বেগটা নির্ণয় করে।
ওকে, তাহলে প্রথম সাঁতারুর লব্ধি বেগটা বের করি। সি নম্বরে প্রথম সাঁতারুর জন্য আমি যদি একটু চিত্রটা আঁকাই, সেটা হচ্ছে V1। V1 হচ্ছে এখানে 6 কিলোমিটার পার আওয়ার। এখানে হচ্ছে স্রোতের বেগ যেটা, সেটা 3 কিলোমিটার পার আওয়ার। এবং সে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে আগাইছে। তাহলে এটা নর্মাল লব্ধি বেগের ফর্মুলা কিন্তু যাবে। আর ইজ ইকুয়াল টু, একেবারে নর্মাল সূত্র, 6 স্কোয়ার 3 স্কোয়ার 2 × 6 × 3 কস 60। তো এটা হিসাব করলে তোমরা আসলে মান পেয়ে যাবা, 6 স্কোয়ার 3 স্কোয়ার। যে অ্যান্সারটা পাবা সেটাও কিলোমিটার পার আওয়ারই হবে, কারণ তুমি বাকি যে দুইটা বেগ, সে দুইটা বেগ কিন্তু কিলোমিটার পার আওয়ারই বসাইছো। ডি নম্বর যে ম্যাথটা, সে ম্যাথে এখানে বলা হয়েছে কি, যে পূর্বোক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু প্রথমে অন্য প্রান্তে পৌঁছাবে। তাহলে কে আগে পৌঁছাবে, দ্যাট মিনস আমি যদি T1টা বের করি আগে, অর্থাৎ প্রথম সাঁতারের জন্য D/V sin আলফা। তাহলে ডি এর ভ্যালু তো 1 কিলোমিটার পার আওয়ার, আমি কিলোমিটারে রাখি। প্রথম সাঁতারুর বেগ এখানে 6 কিলোমিটার পার আওয়ার, ইন্টু তার জন্য যে অ্যাঙ্গেল বা আলফা, সে আলফা হচ্ছে 60 ডিগ্রি। তো এখান থেকে যে সময়টা আসে, সেই সময়টা আসে হচ্ছে 1/6 × sin 60, অর্থাৎ এখানে 0.19 আওয়ার আসবে। কিন্তু এটা একটু খেয়াল রাখি, কারণ আমরা 1 কিলোমিটার এখানে বসাইছি, 6 কিলোমিটার পার আওয়ার বসাইছি, তাই না? 6 কিলোমিটার পার আওয়ার, তো এখানে অ্যান্সারটা আওয়ারে আসবে। এটাকে যদি তুমি নাও, মিনিট নাও, তাহলে 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, তো সেই হিসাব করলে এখানে আসে 11.54 মিনিট। আবার দ্বিতীয় জনের জন্য যদি তুমি খেয়াল করো, সেম ফর্মুলা যাও, V sin আলফা। দ্বিতীয় জনের জন্য 1 কিলোমিটার নদীর প্রস্থ, তার বেগ হচ্ছে এখানে 6, এবং তার অ্যাঙ্গেল খেয়াল করে এখানে 90 ডিগ্রি, কিন্তু স্রোতের সাথে সে 90 ডিগ্রি কোণ করে যাচ্ছে। বেগ আলফা হচ্ছে নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ। তো প্রথম জনের জন্য নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ ছিল 60 ডিগ্রি। এখন দ্বিতীয় জনের জন্য নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি মান হচ্ছে এখানে 1। তো এটা হচ্ছে 1/6 আওয়ার আসবে। তো এটাকে মিনিটে নিলে 1/6 × মিনিট, সেটা হচ্ছে 10 মিনিট। তাহলে কে সবচেয়ে আগে পৌঁছাবে? যেহেতু দ্বিতীয় সাঁতারুর 10 মিনিট সময় লাগবে, তো দ্বিতীয় সাঁতারু কি সবচাইতে আগে পৌঁছাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই ম্যাথটা। খুবই সহজ ম্যাথ, কিন্তু একটু চিন্তা ভাবনা করলে কিন্তু তোমরা পারো। ওকে, 5 নম্বর যেই ম্যাথটা আছে এখানে, 5 নম্বর ম্যাথটা একটু খেয়াল করে, এখানে বলছে কি, যে পি এবং কিউ দুইটা ফোর্স দেওয়া আছে ভেক্টর রূপে। এরা হচ্ছে একে অপরের সাথে লম্ব। ঠিক আছে, এটা আমরা ইনফরমেশন পাইলাম যে এরা একে অপরের সাথে লম্ব। যদি পি ভেক্টরটা যথাক্রমে নৌকার গতিবেগ এবং একটি নদীর স্রোতকে প্রতিনিধিত্ব করে, দ্যাট মিনস এখানে আমাদের পি হচ্ছে নৌকার বেগ আর কিউ হচ্ছে স্রোতের বেগ, তাহলে নৌকাটি নদীকে অতিক্রম করতে 2 মিনিট সময় নেয়। নৌকার মাঝি যদি ন্যূনতম সময় নদী পার হতে চায়, তাহলে তবে কি তা নদীর প্রস্থের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করবে। খুবই সুন্দর একটা ম্যাথ, আমরা আগে দেখি। নদীর বেগ এবং নদীর স্রোতের বেগ এবং নৌকার বেগটা বের করি এখান থেকে। দেখো এখানে বলছে কি, যে পি এবং কিউ একে অপরের সাথে লম্ব। আমরা জানি যে দুইটা ভেক্টর যখন পরস্পর লম্ব হয়, তখন তাদের ডট গুণফল এবং 0 আসে, তাই তো? তো এটা আমরা জানি, আমার যারা ক্লাস করছো তারা হয়তো বা দেখবা সেটা, যে পি ডট কিউ সমান 0, অর্থাৎ পি এর ভ্যালু আমরা এখানে বসাই, যে 5i 3j মাইনাস হচ্ছে mk ডট i+j+4k ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে 0। তো ডট গুণফল 0 হলে i এর সহগের গুণফল অর্থাৎ 5, j এর সহগের গুণফল দ্যাট মিনস 3, k এর সহগের গুণফল দ্যাট মিনস 4a ইজ ইকুয়াল টু 0। তাহলে 5 আর 3 8, দ্যাট মিনস 4m ইজ ইকুয়াল টু হচ্ছে 8, অর্থাৎ m ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তো m এর মান 2 হলো, আমরা p ভেক্টরের ভ্যালুটা বের করি, সেটা হচ্ছে 5 স্কয়ার, i এর সহগের স্কয়ার, j এর সহগের স্কয়ার এবং k এর যে সহগ তার স্কয়ার। তো এটা হিসাব করলে আমাদের p এর ভ্যালু আসে √38 মিটার/সেকেন্ড। সিমিলারলি কিউ এর এটা আমাদের নৌকার গতিবেগ, আমরা নৌকার গতিবেগকে v দ্বারা রিপ্রেজেন্ট করব। স্রোতের গতিবেগ যেটা, সেটা হচ্ছে এরকম, যে i এর সহগের স্কয়ার, j এর সহগের স্কয়ার এবং k এর যে সহগ তার স্কয়ার, অর্থাৎ এটা আসে হচ্ছে 3√2 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে u দ্বারা রিপ্রেজেন্ট করব। ওকে, তাহলে আমরা এখন আহ বের করবো যে নদীটা পার হতে তাকে প্রস্থের চেয়ে বেশি দূরত্ব পার দিতে হবে কিনা। এখন খেয়াল করো যে আমাদের কিন্তু এখানে প্রস্থের মানটা দেওয়া নাই। গত ম্যাথে কিন্তু প্রস্থের মানটা কিন্তু দেওয়া ছিল। তো আমরা এখন একটু কষ্ট করে প্রস্থের মানটা একটু বের করি, এবং সেটা একটু অভিনব উপায়, মানে সচরাচর উপায় না, একটু অন্যরকম উপায় আমরা বের করতে চাইবো, কারণ যেহেতু আমাদের এখানে দেওয়া নাই।
তো একটু আমি এগুলোকে ক্লিয়ার করি। তো প্রস্থের মানটা আমরা যখন বের করতে চাই, এটা সেই নদী, এটা সেই প্রস্থ। এবং আমরা একটু আগে বললাম, একটু আগে যে থিওরিটা করলাম সেখানে বলছি যে প্রস্থ বরাবর যেতে গেলে অবশ্যই নৌকাটাকে 90 চাইতে বড় কোণে চালাইতে হবে। তো আমরা ধরে নিই যে সেটা হচ্ছে ভি এবং এটা হচ্ছে ইউ, এবং প্রস্থ বরাবর ডাব্লিউ বেগে সে নদীটা পার হয়েছে। আলটিমেটলি আমি চাইতেছি প্রস্থের মানটা বের করতে। তাহলে প্রস্থের মানটা কি? যদি ডি চিন্তা করি, তাহলে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে প্রস্থ বরাবর যে দূরত্ব সেটা, ইজ ইকুয়াল টু হচ্ছে প্রস্থ বরাবর যে বেগ সেটা, এবং প্রস্থ বরাবর নদী পার হতে যে সময় লাগবে সেটা। তো আশা করি বুঝতে পারছো যে আমাদের এখানে কেন প্রস্থের মানটা বের করার জন্য নৌকার নৌকার যে বেগটা সেটা 90 ডিগ্রি থেকে বড় করতে হইতেছে। কারণ এখানে কিন্তু বলা আছে যে পি এবং কিউ পরস্পরের সাথে লম্ব। বাট আমরা কিন্তু আসলে নদীর প্রস্থ বের করার জন্য এটাকে ভি কে 90 ডিগ্রি যেতে বড় কোণে চালনা করলাম, যাতে এখানে প্রস্থ বরাবর বেগটা পাই। প্রস্থ বরাবর বেগ পাইলে কি হবে? প্রস্থ বরাবর বেগ পাইলে আমি ওই বেগ এবং নদী পার হওয়ার যে সময় সেটা গুণ করে নদীর প্রস্থটা বের করতে পারবো। তাহলে এখান থেকে যদি নদীর প্রস্থটাকে, মানে নদীর প্রস্থ বরাবর যদি বেগটাকে বের করতে চাও, তাহলে ভেক্টর শিফটিং এর একটা প্রপার্টি আছে, যে আমি এখানে ভি ধরলাম, এখানে ডাব্লিউ ধরলাম। তাহলে এই যে ইউ ভেক্টরটা সেটাকে শিফট করে আমি এই বরাবর নিয়ে আসতে পারবো, অর্থাৎ একটা ত্রিভুজের মতো এটাকে ফর্ম করতে পারবো। তাহলে ত্রিভুজের মতো ফর্ম করলে দেখো তো যে এটা পিথাগোরাসের ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করলে আমাদের ডাব্লিউ এর মানটা বের হয়ে যায়। দ্যাট মিনস ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে ইউ স্কোয়ার। অর্থাৎ আমরা ইউটাকে তার মান এবং দিক চেঞ্জ না করে জাস্ট তার পজিশনটা আমরা শিফট করে দিচ্ছি। তো এটা এরকম ভেক্টরের ক্ষেত্রে করা যায়, যদি তার মান এবং তার দিক চেঞ্জ করা না হয়, তাহলে ওই ভেক্টরকে যে কোনো জায়গায় নিয়ে গেলে তার কোনো ভ্যালু চেঞ্জ হবে না। তাহলে এখানে যে লিখলাম যে ভি স্কোয়ার, তো ভি স্কোয়ারের ভ্যালু এখানে কত আছে? √38, তার স্কোয়ার মানে হচ্ছে অনলি 38। ইউ স্কোয়ার 3√2, 3√2 এর স্কোয়ার এখানে দেই। তাহলে এটা দিলে আমাদের যে ভ্যালু আসবে ডাব্লিউ সেটা হচ্ছে 2√5 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে যে প্রস্থটা, আমরা প্রস্থটা বের করি, ডি, ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে ওই বরাবর বেগ কত, প্রস্থ বরাবর বেগ হচ্ছে √2√5 ইন্টু তার নদী পার হতে কি পরিমাণ সময় লাগছে, 2 মিনিট সময় তার লেগেছিল এর আগে। তাহলে 2 মিনিট ইন্টু 60, অর্থাৎ আমরা সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে মিটার ইউনিটে এখানে আমাদের নদীর প্রস্থটা চলে আসবে। এবং সেই ভ্যালুটা হচ্ছে এখানে 536.66 মিটার। তো এত মিটার হচ্ছে আমাদের নদীর প্রস্থ। তো এখন আমরা নদীর প্রস্থটা পেয়ে গেছি, আমরা এটাকে একটু এক জায়গায় স্টোর করি, যেহেতু এখানে পেজে একটা সংকট আমার কাছে। তাহলে 53666 মিটার, এটা হচ্ছে নদীর প্রস্থ। এখন আমরা বাকিটুকু একটু ক্লিয়ার করি। ক্লিয়ার করে এখন এখানে বের করবো যে আসলে নদী পার হতে তার প্রস্থের চাইতে বেশি দূরত্ব পাড়ি দিতে হবে কিনা। তাহলে এই চিত্রটা আমি একটু ক্লিয়ার করে দিই। ওকে, এখন আমরা দেখবো যে সে আসলে তাদের অরিজিনাল যাত্রা কিরকম ছিল। এটা ছিল স্রোতের বেগ, এটা ছিল নৌকার বেগ, এবং তারা পরস্পর লম্ব ছিল। এটা আমাদের প্রশ্নে বলা আছে, আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা ভি। তাহলে নিশ্চয়ই নৌকাটা তাদের লব্ধি বেগটা যে এদের মাঝখান দিয়ে যাবে। তাহলে এখন যে এই বরাবর যে গেলাম, যদি একটু নাম দেই, এটা ও বি নাম দিই, তাহলে ও বি বরাবর দূরত্বটা আমাকে দেখাইতে হবে যে নদীর প্রস্থে যেতে বড়। দেখো নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার করতে চায়, তবে তা কি নদীর প্রস্থে যেতে বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা। তাহলে যদি তারা, মানে নৌকাটা যদি লম্বভাবে যাত্রা শুরু করে, অবশ্যই সে ডান দিকে একটু ঝুঁকে যাবে। দ্যাট মিনস প্রস্থের চাইতে বেশি দূরত্ব কিন্তু সে পাড়ি দিবে, কারণ প্রস্থটাই হচ্ছে একমাত্র সর্বনিম্ন দূরত্ব নদী পার হওয়ার ক্ষেত্রে। তো আমরা এই ক্ষেত্রে লব্ধি মানটা বের করতে পারি, ডাব্লিউ, নতুন লব্ধি, মানে নতুন না, অরিজিনাল যে লব্ধি সেটা, অরিজিনাল যে লব্ধি তার মান বের করতে পারি ভাবে যে √38 এর স্কোয়ার প্লাস হচ্ছে 3√2 এর স্কোয়ার, এবং এদের মধ্যবর্তী যে কোণ সেটা তো 90 ডিগ্রি, অর্থাৎ 2√38 3√2 cos 90। দ্যাট মিনস এই পার্টটা আমার পুরো জিরো হয়ে যাবে cos 90 এর জন্য। অর্থাৎ এখানে যে লব্ধির ভ্যালু সেটা হচ্ছে 2√14 মিটার পার সেকেন্ড হইতেছে। তাহলে এখন এই যে ওবি এর যে ডিস্টেন্সটা, সেই ওবি এর ডিস্টেন্সটাকে আমরা যদি মেজার করতে চাই, ওবি এর যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে এখানে এরকম যে বেগ ইন্টু টাইম। তাহলে বেগ হচ্ছে 2√14, আর যে টাইমটা আমরা নিব সেই টাইমটা হচ্ছে মিনিমাম টাইম হতে হবে। খেয়াল করে এখানে বলছে ন্যূনতম সময়। তাহলে মিনিমাম টাইমটাকে আমরা যদি একটু বের করতে চাই, 2√14 ডি বাই ভি সাইন আলফা। তাহলে টি মিনিমাম হবে যদি সাইন আলফা ম্যাক্সিমাম হয়, রাইট? একটু আগে আমি এটা দেখলাম। তাহলে 2√14
ডি এর ভ্যালু যে একটু আগে বের করলাম 536.66 ডিভাইডেড বাই সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। আমরা 1টা লিখবো না, সরাসরি ভি এর মানটা লিখবো। তো ভি এর মানটা এখানে হচ্ছে √38। তো এই ক্যালকুলেশনটা করলে আমাদের এখানে যে মান আছে সেটা হচ্ছে 651.5 মিটার। তাহলে আমরা দেখলাম যে ন্যূনতম সময়ে নদী পার হতে গেলে নৌকাটিকে তার প্রস্থের চাইতে, দ্যাট মিনস এটা হচ্ছে তার প্রস্থ, এই প্রস্থের চাইতে তাকে বেশি দূরত্ব পার দিতে হবে। ঠিক আছে, তার মানে প্রশ্ন যেটা বলছে সেটা একেবারে সত্যি। নাকি নদীর প্রস্থের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে? হ্যাঁ, নদীর প্রস্থের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে। তো ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। না বুঝলে ভিডিওটা আবার রিওয়াইন্ড করে দেখবা এখানে কি কি বলা হয়েছে। তো আমরা এখন নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা একটু খেয়াল করি এখানে কি বলছে। বলছে কি যে চিত্রে বিসি নদীর তীরে, এই যে বিসি একটা নদী আছে, সেই নদীর তীরে এবি রাস্তা চলে গেছে। ওকে, তো এবি রাস্তা যখন চলে গেছে তখন নদীতে স্রোতের গতিবেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আমরা একটু এখানে লিখতে চাই, তো স্রোতের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। একজন মাঝি 4 মিটার পার সেকেন্ডে নৌকা চালাচ্ছেন, তাহলে নৌকার গতিবেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। রাস্তায় একটি গাড়ির গতিবেগ দেওয়া আছে। রাস্তায় গাড়ির যে গতিবেগ সেটাকে আমরা কি দিব, কি নাম দেওয়া আছে সেটাকে? ভিসি দেয় আর কি। ভিসি নাম হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। গাড়িটি অর্থাৎ বি পয়েন্টে 40 সেকেন্ডের জন্য থামে। সি নাম্বারে প্রশ্ন করছে যে নৌকার মাঝি নদী পার হতে সর্বনিম্ন কত সময় লাগবে। তো আমি যেটা বলছিলাম যে এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের ম্যাথগুলো আসলে চলে আসে বোর্ডে। তো এটা কিন্তু একটা বোর্ডেরই ম্যাথ। এখানে হচ্ছে নৌকার মাঝি নদী পার হতে সর্বনিম্ন কত টাইম লাগবে। তো তোমরা একটু ট্রাই করো এখানে আগের ম্যাথগুলো বা আগে যে ফর্মুলাগুলো সেই ফর্মুলা ইউজ করে। তো কি হবে ফর্মুলা একটু চিন্তা করো। দেখো এখানে সর্বনিম্ন টাইমের যে ফর্মুলা সেটা কি ছিল? D/V sin আলফা। তাহলে সর্বনিম্ন টাইম মানে হচ্ছে টি মিনিমাম ইজ ইকুয়াল টু হচ্ছে D/V sin আলফা ম্যাক্সিমাম। কারণ এখানে কিন্তু চেঞ্জ করার মতো শুধুমাত্র আলফাটাই আছে, ডিও এখানে কনস্ট্যান্ট, ভিও কনস্ট্যান্ট। সো সাইন আলফা হচ্ছে ম্যাক্সিমাম হতে হবে। তো সাইন আলফা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তো D/V হচ্ছে এখানকার সর্বনিম্ন সময়টা। তো ডি এর ভ্যালু এখানে কত বলো তো? বিসি দেওয়া আছে, দেখো বিসি দেওয়া আছে হচ্ছে 0.5, অর্থাৎ 500 মিটার। বিসি যেই নদীটা আছে সেটা। আর ভি এর ভ্যালু হচ্ছে এখানে 4। তো এটা যদি হিসাব করো তাহলে 125 সেকেন্ড আসবে এর অ্যান্সার। ক্লিয়ার? তো এভাবে হচ্ছে সর্বনিম্ন টাইমটা আমরা বের করতে পারি। ডি নাম্বার বলছে যে নৌকার যাত্রীরা যারা গাড়িতে এ তে থাকার সময় বি থেকে সি এর উদ্দেশ্যে রওনা হয়েছিল তারা কি গাড়িটি ধরতে পারবে কিনা। দ্যাট মিনস যেই নৌকাগুলোতে যাত্রীরা আছে তারা কি এ বি গাড়িটাকে ধরতে পারবে কিনা, কারণ এ বি হচ্ছে একটা নির্দিষ্ট বেগ নিয়ে আগাইতেছে এবং বি পয়েন্টে তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য থামবে, এবং ওই সময়টুকুর মধ্যে নৌকার যাত্রীরা বিসি বরাবর পথ পাড়ি দিতে পারবে কিনা সেটা আমরা এখন একটু দেখার ট্রাই করব। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে বিসি এর ভ্যালু কত দেওয়া আছে এবং বিসি বরাবর বেগটা কত দেওয়া আছে। কারণ তুমি আসলে লব্ধি বেগটা বের করতে চাইতেছো। তুমি জানো যে নৌকার বেগ হচ্ছে 4, বাট সেটা কোন দিকে যাইতেছে সেটা কিন্তু তুমি এখনো জানো না। ঠিক আছে, কারণ আমি আগেই বলছি যে এরকম ম্যাথটা কিন্তু এর আগেও কয়েকবার আসছে, যে যখন আমি বিসি বরাবর যাব, আমার কিন্তু বিসি বরাবর রওনা দিলে হবে না, কারণ আমার স্রোতের বেগ আমাকে টানে নিয়ে এরকম কোন একটা জায়গায় আমাকে পৌঁছে দিবে। সো আমাকে বিসি বরাবর যাওয়ার জন্য আমাকে নিশ্চয়ই 90 ডিগ্রি যেতে বড় একটা কোণে যাত্রা শুরু করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কথা। তো এটা যদি আমাদের প্রথম কথা হয় যে ভি আমাকে 90 ডিগ্রি যেতে বড় কোণে চালিত করতে হবে, এদিকে আমার ইউ রয়েছে। তো ভেক্টর শিফটিং এর প্রপার্টির মাধ্যমে আমরা কিন্তু এই লব্ধির মানটা বের করতে পারি। অর্থাৎ ইউ এর যে মান এবং দিক তাকে অপরিবর্তিত রেখে যদি আমরা এদিকে শিফট করে ত্রিভুজ গঠন করি, তাহলে বিসি বরাবর যে লব্ধিটা সেই লব্ধিটা আসলে বের হবে যেইভাবে, যে ভি স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার। তো যারা এই জিনিসটাকে ধরতে পারতেছে না তারা আমার এই ভেক্টরের ক্লাসটা একটু পড়ো, আশা করি বুঝতে পারবা যে কিভাবে এই জিনিসটা আসছে। বা তুমি নর্মাল অ্যাঙ্গেল দিয়ে তুমি এটা চিন্তা করতে পারো, কারণ অ্যাঙ্গেলটা কিন্তু ওইভাবে কিন্তু এখানে তৈরি হয়ে আসছে, বা এই ফর্মুলা কিন্তু ওইভাবেই তৈরি হয়ে আসছে। তারপর যদি না বুঝো তাহলে আমাদের এখানে কমেন্ট করতে পারো বা আমাকে পার্সোনালি তোমরা নক করতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের একেবারে বোঝানোর জন্য। তোমরা যতক্ষণ না বুঝো ততক্ষণ হচ্ছে আমি ট্রাই করবো যে এই জিনিসটা বোঝানোর জন্য, যদি কেউ না বুঝো। তাহলে ডাব্লিউ হচ্ছে আমাদের বিসি বরাবর বা একেবারে নদীর প্রস্থ বরাবর বেগ, সেই বেগটা আমরা হচ্ছে এখন বের করতে চাই। তাহলে এখানে ভি এর ভ্যালু হচ্ছে 4 আর এটা হচ্ছে 2। তাহলে এই ভ্যালুটা কত আসে আমরা একটু হিসাব করতে চাই। 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, অর্থাৎ 2√3 মিটার পার সেকেন্ড। 2√3 মিটার পার সেকেন্ড হচ্ছে এখানে প্রস্থ বরাবর ভেলোসিটি, এবং বিসি বরাবর অর্থাৎ প্রস্থের যে ভ্যালু সেই ভ্যালু দেওয়া আছে 500 মিটার।
এটুকু আমরা বের করে রাখলাম। তাহলে এখন নদীটাকে পার করতে গেলে কি পরিমাণ টাইম লাগবে? ডি ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে এখানে টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি বাই ভি, তো আর কি ভিটা, ভি মানে কি, এখানে ভি মানে হচ্ছে ডাব্লিউ মানটা আর কি আলটিমেটলি। তো তোমরা আবার এখানে কনফিউজ হো না যে এখানে ভি মানে এই নৌকার যে 4 মিটার পার সেকেন্ড, এটা না, বরং ভি হচ্ছে এখানে লব্ধি বেগ। আমি জাস্ট অ্যাকচুয়াল ফর্মুলা লিখলাম এবং সেই ফর্মুলা অনুযায়ী ডাব্লিউ হচ্ছে এখানে আমাদের লব্ধি বেগটা আসবে। তো ডি এর ভ্যালু হচ্ছে এখানে 500। আহ আচ্ছা, ডি তো দেওয়া আছে, আমরা ক্যান্সেল করতেছি, এটা লাগবে না, এটা দেওয়াই আছে আমাদের। এটা লাগবে না কারণ আমরা ডি তো জানি অলরেডি। আচ্ছা, তো এখন এই বিসিটা পেয়ে গেলাম। এখন দেখি যে গাড়ির অবস্থা কি, গাড়ি আসলে কত টাইম যাবত সেই বিসি তে থাকবে। তো গাড়ির যে বেগ ভেলোসিটি ভিসি, সেটা দেওয়া আছে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। এবং গাড়িটা বিতে যে যাবে, সে যাওয়ার সময়টা কত, টি 1 ইজ ইকুয়াল টু হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে 1.2 কিলোমিটার, দ্যাট মিনস 1.2 × 10⁻³ ডিভাইডেড বাই তার ভেলোসিটি কত, 15। এবং এই ভ্যালুটা আমার আসে হচ্ছে 15, 1000 কাটাকাটি করলে অ্যারাউন্ড 8-15। আচ্ছা, হ্যাঁ, অ্যারাউন্ড তোমার এখানে আসে মেবি 80 সেকেন্ড, তুমি একটু চেক করে নিও। তো 80 সেকেন্ড হচ্ছে এখানে আসে টি 1। তো 80 সেকেন্ড হচ্ছে তার এ থেকে বি তে যেতে সময় লাগবে, এবং বি তে গিয়ে সে আরো 40 সেকেন্ড থামবে, 40 সেকেন্ড থামবে বি তে গিয়ে। তাহলে টোটাল সে কত সেকেন্ড ওখানে থাকবে, 80 যোগ হচ্ছে 40, দ্যাট মিনস হচ্ছে 120 সেকেন্ড গাড়িটা থাকবে। তাহলে নৌকার যে যাত্রীরা আছে তারা নিশ্চয়ই 120 সেকেন্ডের মধ্যে সে বি তে যাওয়া লাগবে। তো আমরা এখন দেখি যে টি এর ভ্যালুটা এখানে কত, মানে নৌকার যে যাত্রীরা তারা কতটুকু টাইমের মধ্যে সেখানে যাবে। তো নৌকার যে যাত্রী ছিল, সেই যাত্রীদের আমরা যদি একটু ভ্যালু গুলো দেখি, যেটা ছিল 120, আর নৌকা যাত্রীদের টাইম কিরকম লাগে সেটা একটু বের করি। টি 2 ইজ ইকুয়াল টু হচ্ছে ডি বাই ডাব্লিউ। তাহলে ডি হচ্ছে এখানে 500, আর ডাব্লিউ হচ্ছে এখানে 2√3। তো এটা ক্যালকুলেটর হিসাব করলে অ্যারাউন্ড 500/2√3, এটা হচ্ছে 144 সেকেন্ড। তাহলে খেয়াল করো যেখানে নৌকা যাত্রীদের কিন্তু নদীটা পার হতে 144 সেকেন্ড লাগবে, যেখানে গাড়িটা থাকবে হচ্ছে 120 সেকেন্ড যাবত। তো দ্যাট মিনস হচ্ছে এখানে নৌকা যাত্রীরা গাড়িটাকে ধরতে পারবে না। ঠিক আছে, এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ডি বাই ভি সাইন থিটা হলো না কেন। ভাইয়া, এটা হচ্ছে তোমার ডাব্লুটা হচ্ছে তোমার একেবারে লব্ধি বেগটা, তো লব্ধির সামনে ওই সাইন থিটা এগুলা কিছু আসবে না, কারণ লব্ধিটার মধ্যেই ওইটা অ্যাড করা আছে যে আমি লব্ধি বরাবর যে চাইতেছি, সেটা শুধুমাত্র ওই প্রস্থ বরাবরই আমার নিজের বেগ এখানে কাজ করতেছে। অর্থাৎ আমার নিজের বেগের যে লম্ব বরাবর বা প্রস্থ বরাবর যেই উপাংশটা, সেটাই আমাকে কাজ করতেছে, দ্যাট মিনস ওইটাই আমাকে নদীটা পার করতে হেল্প করতেছে। বাকি যে একটা উপাংশ আছে আমার বেগের, সেই উপাংশটা কিন্তু আমাকে নদী পার হতে সাহায্য করতেছে না। তো লব্ধি মানে হচ্ছে এইটাই, যেটা আমাকে শুধুমাত্র নদীটা পার করতে হেল্প করবে, ওই বেগটাই কিন্তু আমি এখানে নিচ্ছি। তো এখানে আমি আলফা নিই নাই কেন, কারণ আমি আলফা মানটা আসলে জানি না, আমার আলফা মানটা হচ্ছে প্রশ্নে দেওয়া নাই, বিধায় হচ্ছে আমরা এই ফর্মুলার মধ্যে আসতে বাধ্য হয়েছি। তো এই ম্যাথটা হচ্ছে আবার একটু দেখবা, যাতে আরো ভালো করে বুঝতে পারো। আর যদি না বুঝো তাহলে অবশ্যই প্রশ্ন করবা, প্রশ্ন করলে আমরা চেষ্টা করবো তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ম্যাথটা একটু পড়ো তোমরা, কি লেখা আছে এখানে। বলা আছে একজন নৌকার মাঝি, চিত্রে একজন নৌকার মাঝি এ বি এর সাথে 30 ডিগ্রি কোণে এ বিন্দু থেকে 16 কিলোমিটার পার আওয়ার বেগে ভ্রমণ করছেন, এবং অন্য একজন মাঝি এ বি এর সাথে 60 ডিগ্রি কোণে একই বিন্দু থেকে একই বেগে ভ্রমণ করছেন। তো বলছে প্রথম মাঝির লব্ধি বেগটা কত। খুবই সিম্পল ফর্মুলা, ফর্মুলা স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ দেওয়া আছে, নৌকার অ্যাঙ্গেলও দেওয়া আছে, তো আশা করি তোমরা এটা বের করতে পারবা। তো সি নম্বরে যদি বের করো, যে লব্ধি হচ্ছে আর ভি স্কোয়ার ইউ স্কোয়ার 2 UV কজ আলফা। ভি এর ভ্যালু এখানে কত দেখো, বলা আছে হচ্ছে প্রথম মাঝি, তো প্রথম মাঝির জন্য হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। আর এখানে ইউ এর বেগ কত, 8 কিলোমিটার পার আওয়ার। আলফা কত খেয়াল করো, আলফা হচ্ছে এখানে 90 প্লাস হচ্ছে 30, 90 + 30, অর্থাৎ ভি এবং ইউ এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 120 ডিগ্রি। এই সবগুলো মানে এখানে ইনপুট দিলে কিন্তু তুমি এই লব্ধির মানটা বের করতে পারতেছো, এবং সেটাও কিন্তু কিলোমিটার পার আওয়ারে আসবে, যেহেতু তুমি ইনপুট গুলো কিলোমিটার পার আওয়ারে হিসাব করছো। ওকে, তো এটা আসলে পারবা, এটা খুবই সহজ ছিল। ডি নাম্বারে কি বলছে যে কোন নৌকার মাঝি নদী পার হতে কম দূরত্ব অতিক্রম করবে। এতক্ষণ আমরা কম সময় নিয়ে আলোচনা করছি, কম সময় পার করবে, এখন হচ্ছে কম দূরত্ব পার করবে। কোন মাঝিটা, প্রথম মাঝি নাকি দ্বিতীয় মাঝি? তাহলে আমরা একটু দেখি, এখানে প্রথম মাঝির জন্য হিসাব করি। প্রথম মাঝি,
প্রথম মাঝির ক্ষেত্রে কি দেখা যায় যে উনি, আচ্ছা আমরা ওনার জন্য আগে শুধু চিত্রটা আঁকি, কারণ উদ্দীপকে যে চিত্র দেওয়া আছে সেটা হচ্ছে দুইজনের জন্যই দেওয়া আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই নদী। এই বরাবর প্রস্থ, এই বরাবর সে যাত্রা শুরু করছে, এখানে 30, এটা হচ্ছে ইউ। তাহলে এখন খেয়াল করো যে আসলে আমাদের নৌকাটা পার করতে গেলে, মানে নৌকাটা নদীটাকে পার করতে গেলে এই যে উলম্ব বরাবর বা প্রস্থ বরাবর কিন্তু বেগ প্রয়োজন। ধরো আমি নদীটা পার হব একেবারে সোজা ভার্টিক্যালি বা উল্লম্ব ভাবে, তাহলে আমার কি শুধু ভার্টিক্যাল বরাবর যে বেগগুলা কাজ করতেছে সেগুলাই আমার এখানে লাগবে? এই বেগের দুইটা অংশ আমরা জানি, যে একটা হচ্ছে উল্লম্ব বরাবর, এটা কি অনুভূমিক বরাবর। এবং জানো যে অনুভূমিক বরাবরটা সরাসরি যেহেতু ভূমি বরাবর যাইতেছে, that means এই বেগের কোনো কন্ট্রিবিউশন নাই আমাকে নদীটাকে পার করার। কারণ কি? কারণ দেখো যে এই বেগের উপাংশটা কিন্তু সরাসরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করতেছে। তো এই যে উপাংশের ক্লাস যদি তোমরা ভালো করে করে থাকো তাহলে আশা করি বুঝতে পারবা যে যেহেতু এইটার মানে 90 ডিগ্রি কোণ করে যাচ্ছে, দ্যাট মিনস এইটার কোনো মানে কন্ট্রিবিউশন নাই আমাকে নদী পার করার ক্ষেত্রে। তো আমি যদি একটু এখানে ভেঙে ভেঙে দেখাইতে চাই তাহলে আশা করি তুমি বুঝতে পারবা যে এখানে প্রথম মাঝির জন্য আমি লিখতে পারি আহ অনুভূমিক বরাবর, অনুভূমিক বরাবর তার দূরত্বটা কত। তো ডি এক্স দ্বারা আমি এটাকে রিপ্রেজেন্ট করি, ডি এক্স হচ্ছে এখানে অনুভূমিক বরাবর দূরত্ব ইজ ইকুয়াল টু অনুভূমিক বরাবর বেগ ইন্টু সময়। তাহলে এখানে যে ভি ছিল, ঠিক আছে, এখানে হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এখানে ওরা নৌকার বেগকে ইউ ধরছে আর স্রোতের বেগকে ভি ধরছে, এটা নিয়ে মোটেও কনফিউজ হয় না। আমি হচ্ছে পার্সোনালি যেটা করি যে স্রোতের বেগকে অলওয়েজ ইউ দ্বারা রিপ্রেজেন্ট করি আর নৌকার বেগকে হচ্ছে অলওয়েজ ভি দ্বারা রিপ্রেজেন্ট করি। তো তোমাদের যেটা মানে কমফোর্টেবল ফিল হয় তোমরা এটাই করবে অবশ্যই। তো এখানে অনুভূমিক বরাবর দূরত্ব ইজ ইকুয়াল টু অনুভূমিক বরাবর বেগ ইন্টু সময়। তাহলে অনুভূমিক বরাবর বেগ কোনটা? একে তো তোমার হচ্ছে যে এই যে স্রোতের বেগ যেটা, এটার অনুভূমিক বরাবর বেগ কি সরাসরি অনুভূমিকের সাথে 0 ডিগ্রি কোণ করে আছে। যারা উপাংশের ক্লাসটা করছো তারা পারবা হয়তোবা, যেটা অনুভূমিকের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে বিধায় অনুভূমিক বরাবর এই বেগের উপাংশ কত, 8 cos আলফা, অর্থাৎ 8 cos 0 প্লাস প্রথম মাঝি যেটা u1 বেগে যাইতেছে, তাহলে u1 বেগটা কত, 16। তাহলে 16 এর অনুভূমিক বরাবর উপাংশ কত? তো 16 এর অনুভূমিক বরাবর উপাংশ হচ্ছে 16 cos 120 ডিগ্রি, কারণ সে অনুভূমিকের সাথে 120 ডিগ্রি কোণ করে আছে। আমি এই যে এই ক্লাসের শুরুতে যখন উপাংশ নিয়ে আলোচনা করছি যার সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করবে সেই বরাবর কস, তাহলে 16 যেই বেগটা আছে নৌকার বেগটা, সেই বেগটা হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে আসছে অনুভূমিক বরাবর, এবং আমরা কিন্তু অনুভূমিক বরাবর বেগটাই নিতেছি। তাহলে এই দুইটা বেগ ছাড়া কিন্তু আর কোনো বেগ নাই প্রথম মাঝের জন্য। তাহলে প্রথম মাঝের জন্য অনুভূমিক বরাবর যেই স্রোতের বেগ, সেই স্রোতের বেগটা হচ্ছে 8 cos 0, কারণ স্রোতের বেগ নিজেই অনুভূমিকের বরাবর অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এবং নৌকার যে বেগটা সেটার অনুভূমিক বরাবর বেগ হচ্ছে 16 cos 120, কারণ নৌকার ওই বেগটা অনুভূমিকের সাথে এখানে দেখো 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, কিন্তু হচ্ছে এখানে টি। তো টি এর ভ্যালু কত, এখানে আমরা একটু এটাকে ভাঙাই, 8 প্লাস হচ্ছে 16 cos 120, টি মানে হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। তো সাইন আলফা ভ্যালু, যে আলফা যেটা বললাম যে প্রথম মাঝের জন্য আলফা ভ্যালু হচ্ছে 120, তো সাইন আলফা যদি চিন্তা করো, সাইন 120 এর মান হচ্ছে এখানে, তুমি যদি হিসাব করো সেটা হচ্ছে 120 কত আসে, এটা হচ্ছে ডি এর ভ্যালু হচ্ছে 2 কিলোমিটার আওয়ার, ভি এর ভ্যালু তো 16, আর এটা হচ্ছে তোমার 16 সাইন, অর্থাৎ 16 সাইন 120। তুমি যদি একটু ক্যালকুলেটারে হিসাব করি এটা, 8 প্লাস 16 cos 120, আচ্ছা তাহলে এই ভ্যালুটার মধ্যে তোমার ডিরেক্ট জিরো আসতেছে। তো আলটিমেটলি পুরো ভ্যালুটাই জিরো, অর্থাৎ অনুভূমিক বরাবর কিন্তু প্রথম মাঝির কোনো দূরত্ব নাই। ঠিক আছে, এটা কিন্তু নর্মালি বোঝা যায় যে অনুভূমিক বরাবর কোনো দূরত্ব নাই। তো এটা আমরা এখন ম্যাথমেটিক্যালি দেখাইলাম, তুমি মানগুলা বসালে মান জিরো পাবা। উলম্ব বরাবর দেখি প্রথম মাঝির দূরত্ব কিরকম আছে, dy, সেটা হচ্ছে এখানে উলম্ব বরাবর তার বেগের যে উপাংশগুলা, স্রোতের বেগের উপাংশ কত, একেবারে ভার্টিক্যাল বরাবর দেখো 8 cos 90, কারণ যার সাথে অ্যাঙ্গেল সেই বরাবর কজ আসে। তাহলে উলম্ব বরাবর যদি তুমি অ্যাঙ্গেলটা ধরো 90 ডিগ্রি, তাহলে স্রোতের যে বেগ, স্রোতের বেগের যে উলম্ব উপাংশ সেই উলম্ব উপাংশটা হচ্ছে 90 ডিগ্রি থাকবে, 8 cos 90। সিমিলারলি এই যে মাঝির যে বেগটা বা নৌকার যে বেগটা তারও কি এখানে একটা সাইনের উপাংশ আসবে, সেটা হচ্ছে 16 sin 120, অর্থাৎ যার সাথে অ্যাঙ্গেল নাই সে বরাবর আমাদের ওই সাইন আসে, উলম্ব উপাংশটা আসে। এবং টি এর যে ভ্যালু সেটা হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। তো এটাও কি 16 sin 120, ভি এর মান হচ্ছে 16, আলফা ভ্যালু কি এখানে 120। তো এখানে এই যে ভ্যালুটা সেটা আসছে 2 কিলোমিটার।
তো 2 কিলোমিটার আসবে হচ্ছে উলম্ব বরাবর এই প্রথম মাঝির দূরত্বটা, অর্থাৎ এখানে আমরা D1 দিব প্রথম মাঝির জন্য, সেটা মানে হচ্ছে 2 কিলোমিটার। তো এইটুকু আগে তোমরা তুলো, আমি এই জিনিসটা ক্লিয়ার করে আবার দ্বিতীয় মাঝির দূরত্ব কত কত সেটা আমরা বের করবো। ওকে, আশা করি তুলছো। এখন দ্বিতীয় মাঝির জন্য বের করি, একটু টাইম লাগবে। আচ্ছা, তার আগে তোমাদের একটু জানাই রাখি যে তোমরা যারা আমার ক্লাসগুলা করো নাই, তারা একটু ক্লাসগুলা করবে আগে, আর না হলে কিন্তু এই ক্লাসগুলা কিছুই বুঝবে না। কারণ এই ক্লাসগুলো যতগুলো থিওরি, আমি হচ্ছে আমার এই ইসের মধ্যে বা আমার থিওরি ক্লাস যেগুলো আছে 6টা ক্লাস ভেক্টরে আপলোড করা হয়েছে, সে 6টা ক্লাস হচ্ছে ওখানে ভালোভাবে আমি চেষ্টা করছি যে মোটামুটি একটা একাডেমিক কনসেপ্ট প্রোভাইড করার জন্য। ঠিক আছে তো, ঠিক আছে তো, তোমরা যারা এখানে নতুন আসছো এই ভিডিওটা দেখতে, আমি তাদেরকে অনুরোধ করবো তোমরা আগে 6টা ভিডিওটা দেখো, তারপর হচ্ছে এই ওয়ান শট ক্লাসে আসবা। কারণ এখানে অনেকগুলা কনসেপ্ট আমি হচ্ছে ডিটেলসে বলতেছি না, কারণ আমাদের সেই একাডেমিক থিওরি ক্লাসে কিন্তু সেটা বলা আছে। তো এখন দেখো দ্বিতীয় মাঝির জন্য যদি হিসাব করি, দ্বিতীয় মাঝি তার জন্য কি হবে, যে এখানে হরাইজন্টাল ডিস্টেন্স তুমি চিন্তা করো, বা অনুভূমিক ডিস্টেন্স যদি তুমি চিন্তা করো, সেটা আসবে এরকম। এটা 60, এটা হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে U2 আর কি, তাই তো U2। তাহলে অনুভূমিক বরাবর আমরা যদি হিসাব করি, কত আছে দেখো তো। দ্বিতীয় মাঝের জন্য অনুভূমিক ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ কস 0 প্লাস হচ্ছে ইউ মানে হচ্ছে এখানে ভি আর কি, আলটিমেটলি। আচ্ছা, আমি ভি এর মানটাই বসাই দিই সরাসরি, তাহলে আর সমস্যা হবে না। 8 cos 0, আর দ্বিতীয় ব্যক্তির বেগটা হচ্ছে একই বেগ, অর্থাৎ 16, অর্থাৎ 16 cos 90 আর হচ্ছে 60, তাই না? 90 যোগ হচ্ছে 60, এত বেগে ভ্রমণ করতেছে ইতে। তাহলে আমরা একটু হিসাব করি এখন, এখানে কত আসে। 8 প্লাস হচ্ছে 16 cos 150। আচ্ছা, এখানে এটা জিরো মেবি আসবে না, তাহলে এটা হচ্ছে 8 - 8 √3 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে D/V sin α। তো এখানে ডি এর ভ্যালু 2 কিলোমিটার, আমরা এখানে 2 কিলোমিটার বসাবো। 2 কিলোমিটার হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে তোমার ভি এর ভ্যালু হচ্ছে 16, আর সাইন আলফার ভ্যালু হচ্ছে 150। তো এটা আসে হচ্ছে 2 - 2 √3। তাহলে অনুভূমিক বরাবর তার দূরত্বটা, এটা দ্বারা কি বুঝাইতেছে, ধরো যে সে যে যাত্রা শুরু করলো, সে তো আর যেই দিক বরাবর গেছে ওই দিক বরাবর যাবে না, সে কিছুটা আর কি স্রোতের দিকে হেলে যাবে। তো স্রোতের দিকে হেলে গেলে যে অনুভূমিক বরাবর আমার, আচ্ছা, আমি একটু ভিন্ন কালার ইউজ করি, যে অনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব পাড়ি দিবে ডিএক্স, সেটা আর কি আমরা এখন মেজার করলাম, এত কিলোমিটার। আচ্ছা, অ্যান্সার না, এত কিলোমিটার। এখন হচ্ছে তার উলম্ব দিকে দূরত্বটা বের করি, ডিওয়াই, সেটা হচ্ছে 8 sin 0, যেখানে এখানে কট ছিল সেখানে সাইন দিয়ে দাও। 16 sin 150 ইন্টু টি এর ভ্যালু এখানে বসাও D/V sin α। তো এখানে আমরা যদি দেখি যে 8 sin 0 প্লাস হচ্ছে 16 sin 150 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে এখানে 2 কিলো, নিচে হচ্ছে ভি এর ভ্যালু 16 ইন্টু sin 150। এখানে পুরো মানটা আসতেছে 2 কিলোমিটার। তো ডি ওয়াই মানে হচ্ছে এখানে 2 কিলোমিটার, দ্যাট মিনস ওয়াই বরাবর যে তার ডিস্টেন্স, এটা হচ্ছে ডি ওয়াই। তো এটা হিসাব করলে আমাদের লব্ধিটা কেমনে হিসাব করি, কারণ দেখো ডিএক্স টা আসলে এই দিক বরাবর গেছে আর ডি ওয়াইটা এদিকে, লব্ধিটা নিশ্চয়ই পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে আসবে। E2 ইজ ইকুয়াল dx² dy²। তো এটা হিসাব করলে আমাদের আসে হচ্ছে 2 - 2√3 প্লাস হচ্ছে 2, 2.47, 2.47 কিলোমিটার। তো এটা আসতেছে দ্বিতীয় মাঝির অতিক্রান্ত দূরত্ব। আমরা প্রথম মাঝির অতিক্রান্ত দূরত্ব দেখছিলাম হচ্ছে D1, 2 কিলোমিটার, আর দ্বিতীয় মাঝির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2.47 কিলোমিটার। দ্যাট মিনস দ্বিতীয় মাঝিটা বেশি দূরত্ব পাড়ি দিবে। আমাদের বলছে যে কম দূরত্ব অতিক্রম করবে কে, কম দূরত্ব অতিক্রম করবে হচ্ছে প্রথম মাঝি। তো এই ম্যাথটাও একই রকম। আবার আমি বারবার বলতেছি, যদি ম্যাথটা না বুঝো, রেকর্ডেড ক্লাস যাইতেছে, বারবার দেখবা, আশা করি বুঝতে পারবা। তারপর তারপর যদি না বুঝো আমাদেরকে পেজে নক করতে পারো আমাদের, বা এখানে কমেন্ট করতে পারো, আমরা চেষ্টা করবো তোমাদের বোঝানোর জন্য। এই পরের ম্যাথটা দেখি, যারা ইংলিশ ভার্সনে তারা হয়তো বা একটু মানে বেনিফিট পাবা, কারণ আমি এখানে ট্রাই করছি বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সন দুইজনে যাতে একটু মানে বেনিফিটেড
হয় আর কি এই ক্লাসের দ্বারা। তো বাংলা ভার্সন যারা, তারা যে ইংলিশ বুঝবে না এরকম না, তারাও আর কি বুঝবে, খুবই সহজ ভাষা এখানে দেওয়া আছে যে a river of 500 meter width is flowing 6 kilometer velocity, অর্থাৎ স্রোতের বেগ দেওয়া আছে। মাহির অ্যান্ড নিধি decided to swim across this river for participating in a competition. মাহির started swimming at angle alpha, মাহিরের অ্যাঙ্গেলটা দেওয়া আছে আলফা, with the current at 10 kilometer per hour velocity, and Nidhi started swimming perpendicular to the current 9 kilometer velocity. তাহলে প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের মাহির হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ারে আলফা অ্যাঙ্গেলে নদীটা পার করতে চাইতেছে, এবং নিধি যে আছে সে হচ্ছে স্রোতের সাথে লম্বভাবে একেবারে নদী পার করতে চাইতেছে। তো এই সিনারিওটা খুবই পরিচিত, যারা ভেক্টরে অনেকগুলো সলভ করে ফেলছো তাদের কাছে। তো সি নাম্বারে যে প্রশ্নটা, সেটার অ্যান্সার এখানে কি বলছে যে হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল আলফা সো দ্যাট মাহির উইল রিচ দ্য আদার সাইড অফ দ্য রিভার ডিরেক্টলি। তাহলে এই যে রিভার এবং যে কারেন্ট বা স্রোত, নদী নৌকার যে অঙ্কটা, প্রথম ম্যাথটা কিন্তু আমি যখন থিওরি আলোচনা করছিলাম যে একেবারে এখান থেকে আদার সাইডে যখন পৌঁছাতে চাইবে, দেখতে বলছে যে মাহি উইল রিচ দ্য আদার সাইড অফ দ্য রিভার ডিরেক্টলি, মানে মাহির হচ্ছে এই ও থেকে ডিরেক্টলি এ তে পৌঁছাতে চায়, যার জন্য তাকে নিশ্চয়ই 90 ডিগ্রি যাতে বড় অ্যাঙ্গেলে যাত্রা শুরু করতে হবে। এবং সেই যাত্রার জন্য অ্যাঙ্গেলটা ছিল আলফা। আমরা বলছিলাম যে আলফার ভ্যালু হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি হবে। ইউ ছিল এখানে স্রোতের বেগ, আর ভি হচ্ছে এখানে নৌকার বেগ, বা ওই যে নৌকা বলতে আর কি মাহিরের নিজের বেগ। তো কজ ইনভার্স, এখানে স্রোতের বেগ দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার, এবং মাহিরের নিজের বেগ দেওয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার, সাথে একটা মাইনাস দেওয়া আছে আর কি। তো এটা হিসাব করলে আমাদের যেই ভ্যালু পাবো, সেই ভ্যালুটা হচ্ছে অ্যারাউন্ড 126.89 ডিগ্রি। অর্থাৎ মাহিরের যাত্রার যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে 126.89। ওকে, তো দ্বিতীয় দ্বিতীয় ম্যাথটা খেয়াল করো। প্রথমটা একেবারে সহজ ছিল। দ্বিতীয় ম্যাথটা বলছে যে হু উইল উইন দ্য কম্পিটিশন অ্যাকর্ডিং টু দ্য স্টেম। স্টেম অনুসারে কে হচ্ছে এখানে কম্পিটিশনটা জিতবে, অর্থাৎ নদীটা কে পার হতে পারবে আর কি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ধরো যদি আমরা টাইমটা বের করতে চাই মাহির এবং নিধির ক্ষেত্রে, তাহলে কিন্তু বিষয়টা একেবারে ইজিলি হইতেছে আর কি। তো কোনো চিন্তা নাই, একেবারে সহজ একটা ম্যাথ, মানে এর মতো সহজ ম্যাথ মনে হয় না। দেখো বোর্ডে কিন্তু তোমার হচ্ছে খুব বেশি কঠিন ম্যাথ কিন্তু দেয় না এখানে। তো 2 নম্বরে আমরা মাহিরের টাইমটা বের করবো টিএম। ফর্মুলা আমরা জানি যে ডি বাই ভি সাইন আলফা। ডি এর ভ্যালু হচ্ছে 500 মিটার, মাহিরের নিজের বেগ হচ্ছে এখানে 10 কিলোমিটার পার আওয়ার। তো এখানে একটু ট্রাই করবা যে এককটা নিয়ে একটু চিন্তা করা, কারণ তুমি যেহেতু ডি এর মানটা 500 মিটার বসাইতেছো, দ্যাট মিনস ভেলোসিটিটাকে মিটারে কনভার্ট করো। কারণ 10 কিলোমিটার পার আওয়ারকে তুমি 10 × 10⁻³ রাখো, তাহলেও তো কোনো সমস্যা নাই, কারণ উপরেও মিটার আছে নিচেও মিটার আছে। তোমার অ্যান্সার আসবে হচ্ছে ঘন্টার মধ্যে বা আওয়ারের মধ্যে। তাহলে এখানে হচ্ছে 10 × 10⁻³ সাইন আলফা এর ভ্যালু আমাদেরকে এখানে পাইছি মাহিরের জন্য 126.89, এবং অ্যান্সারটা তোমার আসবে আওয়ারে, কত আওয়ার হচ্ছে সেটা। তো একটু ক্যালকুলেট করি, এখানে 500 / 10 × 10⁻³ সাইন 126.89, এটা হচ্ছে 0.06 এরকম একটা ঘন্টা আসে। আমি তো মিটারে মিনিটে নেই, তাহলে 3.75 মিনিট মাহির কভার করছে। 3.75 মিনিট মাহিরের প্রয়োজন হয়েছে। এখন যদি নিদের ক্ষেত্রে চিন্তা করি, টিএন সিমিলারলি ডি বাই ভি সাইন আলফা। ডি এর ভ্যালু হচ্ছে 500 মিটার, নিধির যে ভেলোসিটি সেটা হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার, 9 কে আমরা হচ্ছে মিটারে কনভার্ট করব, ইন্টু সাইন, এখানে দেখো নিধির কত পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার অর্থাৎ নিধির 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে যাত্রা শুরু করছে, অর্থাৎ আলফার মান হচ্ছে এখানে 90। তাহলে এখানে 500 / 9 × 10⁻³ এটাকে মিনিটে কনভার্ট করলে আসে 3.33 মিনিট। তাহলে দেখতেছি নিধি মাহিরের চাইতে কম সময়ে কিন্তু নদীটা পার করবে, দ্যাট মিনস এখানে এই কম্পিটিশনে নিধি হচ্ছে এখানে জিতে যাবে। ঠিক আছে, নিধি উইল উইন। তো খুবই সহজ একটা ম্যাচ ছিল, চিটাগং বোর্ড 2022 সালে এটা আসছে। তো এইভাবে করে আমরা আর কি ম্যাথগুলা করতে পারি। তো এর মাধ্যমে আমাদের নদী নৌকার আমি চেষ্টা করলাম যে যত ধরনের ম্যাথ পসিবল হয় বা বোর্ডে আসছে সেই ম্যাথগুলা সলভ করানোর জন্য। আরো অনেক কমপ্লেক্স ম্যাথ আছে, আমরা যখন অ্যাডমিশনে ক্লাস করি তখন এখানে আরো অনেক কনসেপচুয়াল ম্যাথ করানো হয়, বাট যেহেতু এটা একটা একাডেমিক লেকচার টাইপ, অর্থাৎ সর্বসাধারণের উদ্দেশ্যে এটা বানানো, অর্থাৎ এভারেজ স্টুডেন্ট যারা আছে তারা এই ক্লাসটা দেখবে। তো তাদের উদ্দেশ্যে আমি চেষ্টা করছি যে মোটামুটি নদী নৌকার বোর্ডে আসার মতো, অর্থাৎ বোর্ডে A+ পাওয়ার মতো যেরকম প্রশ্ন দরকার সেরকম প্রশ্ন, বা যত টাইপের প্রশ্ন দরকার তত টাইপের প্রশ্ন আমি এখানে আনার ট্রাই করলাম। তো নদী নৌকার পার্ট হচ্ছে এখানে আসা শেষ। আমরা এখন বাকি পার্ট যেগুলো আছে সেগুলোর দিকে যাবো, ভেক্টর সাবট্রাকশন অ্যান্ড রিলেটিভ ভেলোসিটি।
আপেক্ষিক বেগ এবং ভেক্টরের যে বিয়োগ, সেটা নিয়ে একটু এখানে কথা বলতে চাইতেছি। যে আমরা তো এতক্ষণ দেখলাম যে ভেক্টরের লব্ধি, তাই না? ভেক্টরের লব্ধি মানে হচ্ছে ভেক্টরের যোগ আলটিমেটলি। তো এখন হচ্ছে ভেক্টরের বিয়োগটা দেখতে চাইতেছি, যে ভেক্টরে যখন বিয়োগ করা হয় তখন এটা কিভাবে হয় আর কি। অর্থাৎ আমরা আপেক্ষিক বেগ এখানে বলতেছি, আপেক্ষিক বেগ বলতে এখানে বোঝায়, সাপোজ যদি এখানে ধরো একটা গাড়িতে করে, গাড়ি যাচ্ছে এখানে রাস্তা দিয়ে, এখানে মনে করো একটা গাছ আছে, একজন লোক দাঁড়ানো আছে, গাড়ির ভিতরে মনে করো একজন লোক আছে। তাহলে এ লোক আর হচ্ছে বি লোক, তো এ লোকের সাপেক্ষে এই গাছ স্থির আছে, আর বি লোকের সাপেক্ষে গাছের কিন্তু একটা ভেলোসিটি আছে। তো এই যে যে বি লোকের সাপেক্ষে গাছের যে ভেলোসিটি, সেটা কিন্তু আসলে আমরা বলতেছি এটা রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। তাহলে ধরি যে এ এর সাপেক্ষে বি এর বেগ অথবা বি এর সাপেক্ষে এ এর বেগ যখন চাওয়া হয়, তো বি এর সাপেক্ষে এর বেগ, তো যার সাপেক্ষে চাওয়া হবে সেই বেগটাকে আমাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে? যেমন এই যে বি এর সাপেক্ষে এর বেগ যদি বের করতে বলে, এবি, আমরা হচ্ছে এটাকে এইভাবে প্রকাশ করি যে শুরুতে হচ্ছে আমরা কার বেগ বের করব সেটা দিব, আর কার সাপেক্ষে বের করব সেটা হচ্ছে পরে দিব। তাহলে বি এর সাপেক্ষে এ এর বেগ, যার সাপেক্ষে তাকে হচ্ছে এখানে বিয়োগ করব, আর যার বেগ বের করব তার থেকে বিয়োগ করবো আর কি, এরকম। তাহলে ভি এ ভি এটা দ্বারা বোঝা হচ্ছে বি এর সাপেক্ষে এর বেগ ইজ ইকুয়াল টু হচ্ছে যার সাপেক্ষে তাকে বিয়োগ করতেছি। তো এখন দেখো যে এখানে কিন্তু ভেক্টর বিয়োগফল আছে, বাট তুমি যদি এখানে চিন্তা করো যে না আমি ভেক্টর যোগফল আকারে প্রকাশ করবো, করতে পারো। যে ভি এ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি এ বি প্লাস হচ্ছে ভিবি, অর্থাৎ ভি এ বি এবং ভিবি এর যে লব্ধিটা সেটাই কিন্তু ভি এ। বুঝতে পারছো? অর্থাৎ ভি এ এবং ভি এ বি এবং ভিবি এদের যে লব্ধিটা, তুমি লব্ধির ফর্মুলা একটু আগে দেখছো, এতক্ষণ যে ম্যাথ গুলো দেখছি সেগুলো সব লব্ধির ফর্মুলা ছিল। তো আলটিমেটলি এটা হচ্ছে ভেক্টর বিয়োগ আর কিছুই না, বরং ভেক্টর যোগ থেকে আসলে ভেক্টর বিয়োগটাকে আসলে বের করা যায়। আমরা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আশা করি এখানে ক্লিয়ার হয়ে যাবে। যে এখানে বলছে কি, যে দেখো, the rear window of a car is tilted at an angle 30 degree with the roof. The car was moving on a road with a velocity that was 18 I. When suddenly rain starts to pour at a velocity u, এর ভ্যালু দেওয়া আছে। At what velocity will the rain hit the windshield of the car? তাহলে রেয়ার উইন্ডো মানে হচ্ছে তোমার পিছনের উইন্ডোটা। তো আমরা এখন এখানে দেখি যে একটু যদি এখানে আঁকানোর ট্রাই করি, এটা হচ্ছে ভি রেইন বা বৃষ্টিটা তোমার সরাসরি পড়তেছে নিচের দিকে। কেমন বুঝলাম? কারণ দেখো ডিরেকশনটা আমাদের কিন্তু ওইভাবে দেওয়া আছে। যে মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টর, -12 যে মানে হচ্ছে ওয়াই এর দিক বরাবর বাট নেগেটিভ দিকে। তো এটা হচ্ছে আমাদের ভি আর। আর যে গাড়িটা আছে সেটা কি দেখো, 18 ওয়াই, দ্যাট মিনস এক্স অক্ষের দিকে পজিটিভ দিকে যাইতেছে, এক্স অক্ষের দিকে মনে করো এটাকে ভি সি নাম দিলাম। তাহলে গাড়ি যেদিকে যাইতেছে গাড়ির বিপরীত দিকে নিশ্চয়ই তার একটা বাধা বা বাতাসের একটা অনুভূতি আছে, সেটাকে -সি দ্বারা আমরা রিপ্লেস করবো, -VC। তো এটা কেন দেওয়া হয়েছে আসলে? তো দেওয়া হয়েছে এই জন্যই যে আসলে আমরা যখন গাড়িতে বসে থাকি তখন আমাদের সাপেক্ষে, দ্যাট মিনস গাড়ির ভিতরে বা গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা কিন্তু আমরা বের করি। তো সেখানে বের করা হয় গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, দ্যাট মিনস আর সি। আর হচ্ছে বৃষ্টি, সি হচ্ছে কার। তাহলে কারের সাপেক্ষে বৃষ্টির বেগ ইজ ইকুয়াল টু হচ্ছে যার সাপেক্ষে তাকে বিয়োগ করুন। তাহলে কারের সাপেক্ষে কাকে বিয়োগ করতেছে। তো এখানে দেখো যে আমরা এটাকে লিখতে পারি কি, ভি আর প্লাস হচ্ছে -VC। অর্থাৎ ভি আর সি হচ্ছে আমার এমন একটা ভেক্টর যে ভেক্টরটা হচ্ছে ভি আর এবং -সি এর লব্ধি। অর্থাৎ -VC এর লব্ধি আমরা আঁকবো কেমনি, এটাকে আমরা জানি যে সামান্তরিক যদি এটাকে কমপ্লিট করি, এদের কর্ণ বরাবর হচ্ছে লব্ধিটা চলে আসে। তো এটা হচ্ছে ভি আর সি। এই জন্য কিন্তু আমরা -ভিটা এখানে দিছি বা -ভিটা দেওয়ার কিন্তু প্রয়োজন হয়েছে। ওকে? তো আমরা এখন যদি খেয়াল করি, অর্থাৎ ভি আর সি, অর্থাৎ বৃষ্টিটা কিন্তু ওই যে ভি আর সি যেদিকে সেই দিক বরাবরই নামবে। এবং গাড়ি যদি তুমি একটু চিন্তা করো, গাড়িটা কিন্তু থাকবে এরকম। সো এটা হচ্ছে চাকা, এটা হচ্ছে সামনের গ্লাস, এই বরাবর কিন্তু গাড়ির যে যাত্রীরা আছে তারা কিন্তু দেখবে যে তাদের সামনে গ্লাসটা ভিজতেছে। তো আমরা এখন লিখবো যে ভি আর সি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি আর মাইনাস হচ্ছে ভি সি। ভেক্টর রূপে লিখতে হবে এটা, কারণ ভেক্টর বিয়োগ। তো ভি আর বা বৃষ্টির বেগ কত দেওয়া আছে প্রশ্নে, -12 যে ভি সি দেওয়া আছে কত, 18 I। গাড়ির বেগ দেওয়া আছে 18 I। তো এই ভি আর সি এর ভ্যালু আমরা বের করতে পারবো এখান থেকে, √I এর সহগ আর হচ্ছে জে এর সহগ। আই এর সহগ হচ্ছে এখানে -18 এর স্কোয়ার, জে এর সহগ হচ্ছে -12 এর স্কোয়ার। তো এটা সব করলে আসে হচ্ছে 6√13 ইউনিট।
অর্থাৎ ভেলোসিটি অফ দ্য রেইন অ্যাজ ইট হিটস দ্য ফ্রন্ট উইন্ডশিল্ড ইজ এত, এবং তার মান হচ্ছে এত, এত অ্যাঙ্গেলে তোমার, সরি এত মানে তোমার হচ্ছে সামনের কাজটা হচ্ছে ভিজবে, এরকম বলা হয়েছে আর কি। তো আমাদের ভেলোসিটি যেটা সেটা আমরা বের করে ফেললাম। নেক্সট যে ম্যাথটা সেটা হচ্ছে, ইন লাইট অফ দ্য স্টেম উইল দ্য রেইন কাম ইনটু কন্ট্যাক্ট উইথ দ্য রিয়ার উইন্ড অফ দ্য কার। পিছনের কাছে কি এটা টাচ করবে কিনা, গাড়ি মানে বৃষ্টিটা, বৃষ্টির যেই ডিরেকশনটা সেটা পিছনের কাজকে সে ভিজাবে কিনা। তাহলে আমরা একটু এখানে ফিগার আঁকায়া দেখার ট্রাই করব। এটা আমি একটু ক্লিয়ার করি ততক্ষণে। তোমরা একটু পানি টানি খাও, অনেকক্ষণ হয়ে গেছে আর কি ক্লাসের। এটা কি লাইভ ক্লাস নিলে অনেকক্ষণ টাইম যেত, এই জন্য আমি ট্রাই করছি যে রেকর্ডিং ভার্সনটা দেওয়ার, যাতে তোমরা আর কি এরা, যেহেতু যারা পরীক্ষার্থী আছে 24 ব্যাচ, তারা আর কি 1.5 বা 2x দিয়ে ক্লাসটা অ্যাটলিস্ট দেখতে পারে। কারণ আমি যখন পরীক্ষার্থী ছিলাম তখন আমিও এরকম আর কি রিভিশন দেওয়ার সময় 1.5 বা 2x এ ক্লাসগুলো মানে দেখছিলাম আর কি। তো এখানে একটু গাড়িটা এখনো ট্রাই করি, দেখো এখানে এদিক বরাবর যাইতেছে, এই হচ্ছে আমাদের গাড়ি। আহ হয়েছে মোটামুটি, একটা গাড়ির শেপ আসছে আর কি। এটা হচ্ছে সে রেয়ার উইন্ডো আর কি, গাড়ির পিছনে যে কাজ সেটা। এটা হচ্ছে VC আর এই বরাবর হচ্ছে VR। এবং আমরা দেখলাম যে লব্ধি বেগটা হচ্ছে এই বরাবর আসতেছে VRC, অর্থাৎ গাড়ির সাপেক্ষে আমাদের বৃষ্টির যে বেগটা সেটা। তাহলে আলফার মানে এখান থেকে মনে হয় বের করা যাবে, রাইট, যে এখানে কতটুকু কোন অ্যাঙ্গেলে সে ক্রিয়া করতেছে। তো এখানে আমরা বলতে পারি এরকম যে কার ইজ, আচ্ছা, দ্য উইন্ডো অফ এ কার ইজ টিল্টেড এন অ্যাঙ্গেল। আচ্ছা, তার মানে প্রশ্ন মতো আমার এই অ্যাঙ্গেলটা কিন্তু 30 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটু পরে দিই, VRCটা আমাদের এই মতো লাগবে না। গাড়ির যে পিছনে কাজটা, সেই পিছনে কাজটা হচ্ছে এরকম দেওয়া আছে 30 ডিগ্রি উইথ দ্য রুফ, মানে ছাদের সাথে গাড়ির যে এই যে ছাদটা, সেই ছাদের সাথে পিছনে যে কাজ সেটা মনে করো 30 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া আছে। তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া থাকলে আমরা বৃষ্টির সাথে আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে পড়তেছে সেটা বের করতে পারবো। অর্থাৎ এই অ্যাঙ্গেলে যদি থিটা হয়, তাহলে প্রশ্ন মতে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 - 30। তো এই 30টা কি, 30টা হচ্ছে যে গাড়ির পিছনের কাজ এবং এদের ছাদের, গাড়ির যে ছাদ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে পিছনের কাজ এবং বৃষ্টির যে দিকটা তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 - 30, অর্থাৎ 60 ডিগ্রি হবে এখানে। এখন বলছে যে VRC যেই অ্যাঙ্গেলটা আছে, VRC যেটা আমরা C নাম্বারে বের করছি, সেটা আমরা দেখবো যে কত অ্যাঙ্গেলে ক্রিয়া করছে আর কি উলম্বের সাথে। ঠিক আছে, VRC এর ভ্যালু ছিল আমাদের 6√3 13। তো এর অ্যাঙ্গেল যখন আমরা বের করব, এটা ছিল VRC, ধরো এটা VRC, এটা আমি যার সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করতেছি সেইটা থেকে নিচে সিঙ্গেল, তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু নিচে থাকবে হচ্ছে তোমার VR, দ্যাট মিনস এটা 12, আর এটা হচ্ছে তোমার উপরে 18। থিটার ভ্যালু এখানে আসবে হচ্ছে 56.31 ডিগ্রি। তো এই ভেক্টরের ফর্মুলা দিয়ে কিন্তু আমরা আসলে অ্যাঙ্গেলটা বের করছি, বৃষ্টির যে দিক VR, সেটা নিচে সিঙ্গেল 12, এবং 18 যেটা যার সাথে অ্যাঙ্গেল তৈরি করে নাই, মানে থিটা অ্যাঙ্গেল তৈরি করে নাই, সেগুলোর সাথে সাইন এবং কস। এখন যেহেতু এই পুরো অ্যাঙ্গেলটা মানে আলফার ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1, আর এখানে কস 90 ডিগ্রি মানে হচ্ছে 0। তো এই পার্টটা আমি আর লিখলাম না, মানে বিষয় হচ্ছে এরকম যে সাইন 90 আর হচ্ছে নিচে 12 + 8 কস 90, এটা থেকে আর কি মূলত এটা আসছে। তো দেখলাম যে থিটার ভ্যালু হচ্ছে <60 ডিগ্রি, মানে অর্থাৎ থিটা যেটা বের হয়েছে, অর্থাৎ লব্ধি যে বেগটা বৃষ্টির, গাড়িতে বসে থাকার লোক যেগুলা ফিল করবে যে অ্যাঙ্গেলে পড়বে, সেটা হচ্ছে 60 ডিগ্রি চাইতে কম। দ্যাট মিনস গাড়ি যে পিছনের কাজটা, সে পিছনের কাজে যদি এটা কম, তার মানে পিছনের কাজটা অবশ্যই আমাদের বৃষ্টির সংস্পর্শে আসবে। আমরা কিন্তু প্রশ্ন এটা দিচ্ছি যে উইল দ্য রেইন কাম ইন টু কন্ট্যাক্ট উইথ দ্য রেয়ার উইন্ড অফ দ্য কার, পিছনের কাজের সাথে কি আমাদের বৃষ্টির সংস্পর্শ আসবে কিনা। তো যেহেতু তোমার একটা হচ্ছে এখানে 60 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে গাড়ির পিছনের অবস্থা, 60 ডিগ্রি পিছনের যে কাজ, কিন্তু বৃষ্টি পড়তেছে কি 60-এর যেতে কম, দ্যাট মিনস এই বরাবর, অর্থাৎ ওই গাড়ির যে লোকগুলা তারা দেখতেছে বৃষ্টিটা 60 ডিগ্রি যেতে কম পরিমাণ, এটা 60 হচ্ছে এইটা, 60 ডিগ্রি যেতে কম পরিমাণ অ্যাঙ্গেলে পড়তেছে, দ্যাট মিনস এই বরাবর তোমার বৃষ্টিটা পড়বে, অর্থাৎ কাচের সংস্পর্শে কিন্তু আসবে। আমি আবার একটু এখানে দেখানোর ট্রাই করি যে কিভাবে এটা কাচের সংস্পর্শে আসে। ধরো এখানে হচ্ছে তোমার গাড়ির যে কাচ, এটা 30 ডিগ্রি, তাহলে উলম্বের সাথে কত, 60 ডিগ্রি। তো আমরা দেখলাম যে উলম্বের সাথে হচ্ছে বৃষ্টি পড়তেছে আবার 60-এর চাইতে কম অ্যাঙ্গেলে, দ্যাট মিনস এখান এই বরাবর 60-এর চাইতে কম, দ্যাট মিনস এই বরাবর পড়বে, দ্যাট মিনস এই বরাবর পড়বে। অর্থাৎ
পিছনের কাচের সংস্পর্শে কিন্তু বৃষ্টিটা আলটিমেটলি কিন্তু আসতেছে। যদি ৬০ এর চাইতে বড় হইতো তো সেক্ষেত্রে কিন্তু এই কাচের সংস্পর্শে কিন্তু আসতো না। কারণ ৬০ এর চেয়ে বড় মানে হচ্ছে এই বরাবর। অর্থাৎ বৃষ্টিগুলো এইভাবে কিন্তু চলে যাইতো সেক্ষেত্রে। এটা নিয়ে একটু চিন্তা ভাবনা কইরো। যদি না বুঝো তাহলে অবশ্যই প্রশ্ন করবা। আমরা তোমাকে বোঝানোর জন্যই কিন্তু এখানে আছি। তো আশা করি বুঝতে পারছো যে ৬০ এর চাইতে কম অ্যাঙ্গেলে যেহেতু পড়তেছে দ্যাট মিনস পিছনের কাজটা এখানে ভিজবে। আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটা দেখো একটু পড়ো কি বলছে এখানে। এখানে বলছে যে one day it was raining at a velocity 10 meter per second straightly. At that time, a person was driving a car at velocity 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বৃষ্টি পড়তেছিল 10 মিটার পার সেকেন্ড পুরা লম্বভাবে নিচের দিকে, এবং একজন গাড়ি চালক সে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে তোমার গাড়িটা চাইতেছে। সি নাম্বারের প্রশ্ন করছে কি যে হোয়াট ভেলোসিটি অফ রেইন উইল দ্য ড্রাইভার অবজার্ভ, অর্থাৎ ড্রাইভারের সাপেক্ষে বৃষ্টির বেগটা কত। একেবারে সিমিলার ম্যাথ, ইমিডিয়েট যে আগের ম্যাথটা করলাম, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কত সেটার মতোই। তো এটা তোমাদের হোম টাস্ক থাকবে, তোমরা এটা করবা। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি এখানে। সি এর যে অ্যান্সারটা সেটা হচ্ছে এখানে আসবে 22.36 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টিটা পড়তে দেখবে। একটা অ্যাঙ্গেল হচ্ছে তোমার 63.43 ডিগ্রি উইথ পারপেন্ডিকুলার। তোমরা এটা করবা, করে আমাকে কমেন্টে জানাবা যে তোমাদের এই অ্যান্সারটা মিলছে কিনা। অর্থাৎ গাড়ির লোকের সাপেক্ষে বৃষ্টির বেগটা নির্ণয় করতে বলছে, অর্থাৎ বৃষ্টির বেগের মানও লাগবে সেক্ষেত্রে, এবং তাদের অ্যাঙ্গেলটাও লাগবে। দ্বিতীয় ম্যাথটা কি বলছে যে ইফ ওয়াইন্ড ব্লোস উইথ এ ভেলোসিটি অফ 25 মিটার পার সেকেন্ড ইন দ্য অপোজিট ডাইরেকশন অফ ভেলোসিটি অফ কার, তো গাড়ির বেগটা যেই দিকে যাচ্ছে তার অপোজিট ডাইরেকশন যদি 25 মিটার পার সেকেন্ড বেগে বাতাস প্রবাহিত হয়, দেন উইল দ্য পার্সন অবজার্ভ দ্য সেম অ্যামাউন্ট অফ স্ল্যান্টিং অফ রেইন ইন বোথ কেসেস, তাহলে ওই লোকটা কি তাহলে সেম অ্যামাউন্ট অফ মানে ওই বৃষ্টির বেগটা দেখতে পারবে কিনা দুইটা কেসে। এটা হচ্ছে বাতাস থাকলে, এটা হচ্ছে বাতাস না থাকলে। তো এইটা হচ্ছে যদি বাতাস থাকে, আমরা দেখি যে বাতাসের এই ম্যাথটা আমি তোমাকে করে দিতেছি। যে ডি নম্বরে বলছে যে রেইনের ভেলোসিটি কত, 10 মিটার পার সেকেন্ড। গাড়ি ভেলোসিটি কত, 20 মিটার পার সেকেন্ড। বাতাসের ভেলোসিটি কত, 25 মিটার পার সেকেন্ড। তাহলে এদিক হচ্ছে ভিসি, এদিক হচ্ছে ভিআর, এবং এ বরাবর মাইনাস ভিসি অবশ্যই, বাট এ বরাবর কিন্তু বাতাসেরও একটা ভেলোসিটি আছে। তাহলে বাতাসের ভেলোসিটি মানে বা এই গাড়ির সাপেক্ষে বাতাসের ভেলোসিটি কত, বাতাসের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু কার, ভিএ মাইনাস হচ্ছে ভিসি। অর্থাৎ এখানে লিখতে পারি যে ভিএ প্লাস হচ্ছে মাইনাস ভিসি। তাহলে ভি এর ভ্যালু হচ্ছে এখানে 25, আর ভিসি এর ভ্যালু হচ্ছে এখানে 20। মানে হচ্ছে এখানে মাইনাস, এই তো মানে মাইনাস ভিসি। আবার তুমি যদি এটাকে ভেক্টর বিয়োগ ফল করো তাহলে এটা প্লাস 20 হইতেছে, অর্থাৎ এখানে 45 মিটার পার সেকেন্ড। তো যারা বুঝে না এখানে আমি প্লাস 20 কেন দিলাম, কারণ খেয়াল করো এখানে কজ 180 ডিগ্রি চলে আসবে কিন্তু, ঠিক আছে। ভিএ এবং হচ্ছে ভিসি, ঠিক আছে, ভিসি এটা কিন্তু দেখো কজ 180 ডিগ্রি। তো তুমি লব্ধির ফর্মুলা অ্যাপ্লাই করো, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। এই ফর্মুলা তুমি আলফা ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি বসায় দাও, তুমি দেখবো যে সিম্পলি জাস্ট দুইটা মানের যোগফল। তাছাড়া আমরা জানি যে দুইটা ভেলোসিটি যখন একই ডিরেকশনে যায়, অর্থাৎ 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়, তখন তাদের লব্ধি বলটা জাস্ট তাদের যোগফলের মানের সমান কিন্তু। তো এখানে ভি এর মান হচ্ছে 25 আর ভিসি এর মান হচ্ছে এখানে 20। তো এটা এভাবে তুমি এটা ব্যাখ্যা করতে পারো। বাট এমনি যদি চাও তাহলে আলফার মানটা কিন্তু দেখো 180 ডিগ্রি ভিসি এর সাথে ভি এর। তো এটা অ্যাপ্লাই করলে কিন্তু তুমি এই 45 মিটার পার সেকেন্ড এটা কিন্তু পাবা। তো এটা হচ্ছে আহ গাড়ির ভেতরে যে লোকটা আছে সে বাতাসকে কত বেগে আসতে দেখতেছে। তাহলে আমরা এখন এই বাতাসের সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করবো। তাহলে ভি আর এসি, অর্থাৎ গাড়িতে লোকটা যেই বেগে বাতাসকে দেখবে সেই বেগের সাপেক্ষে, অর্থাৎ সেই বেগটা দিয়ে বৃষ্টির যেই ভেলোসিটি ডিরেকশনটা সেটা কতটুকু চেঞ্জ হবে। কারণ আলটিমেটলি গাড়িতে যে লোকটা, সেই লোকটাই যেহেতু বৃষ্টির বেগকে দেখবে, এবং বৃষ্টির বেগকে যেহেতু বাতাসের ডিরেকশনটা চেঞ্জ করতেছে, তো বাতাসের ডিরেকশনটা কিন্তু ওই ব্যক্তির সাপেক্ষে হওয়া লাগবে। তো এই জন্য আমরা কিন্তু বাতাসের বেগকে আগে ব্যক্তির সাপেক্ষে বের করলাম। এখন ওই ব্যক্তির সাপেক্ষে বাতাসের বেগকে, বেগের সাপেক্ষে এখন বৃষ্টির বেগটা বের করবো। এটা হচ্ছে আমাদের, সরি, তারপর হচ্ছে আমাকে ভি আর যেটা আছে, ভি আর উইথ রেসপেক্ট টু ভি এসি, এটা হচ্ছে ভি আর প্লাস হচ্ছে এখানে
ভিএসি। প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে প্লাস কেন দিলেন, এটা তো মাইনাস হওয়ার কথা ছিল। হ্যাঁ, মাইনাস হওয়ার কথা ছিল, বাট যেহেতু তোমার এখানে বাতাসের সাপেক্ষে বলতেছে, মানে ওই গাড়ির সাপেক্ষে গাড়ির ভিতরে লোকের সাপেক্ষে যে বাতাস, সে বাতাসের সাপেক্ষে বলতেছে, দ্যাট মিনস হচ্ছে আমাকে এটা আসলে রিলেটিভ ভেলোসিটি না, কারণ বাতাসের ভেলোসিটি অ্যাড হয়ে কিন্তু আসলে বৃষ্টির ভেলোসিটির সাথে যাবে। তো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের লব্ধি মানে বলা হইতেছে, বাট এটা কিন্তু তোমার একেবারে যে ভেক্টর বিয়োগ কিন্তু সেটা কিন্তু না, কারণ বাতাসের ভেলোসিটি এবং বৃষ্টি ভেলোসিটি অ্যাড হয়ে কিন্তু আলটিমেটলি এদের ভেলোসিটিটা চেঞ্জ হইতেছে আর কি। তো এই জন্য এই দুটাকে লব্ধি কাউন্ট করা হয়। তো এদের মান যদি বের করতে চাই, তাহলে ভি আর স্কোয়ার, ভি এসি এর স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার আসছে হচ্ছে 10 স্কোয়ার আর হচ্ছে 45 এর স্কোয়ার। তো এই ভ্যালুটা তোমার ভালো হচ্ছে 46.1। তো 46.1 মিটার পার সেকেন্ড হচ্ছে এখানে আমাদের গাড়িটা দেখবে যে বৃষ্টিটা কত বেগে পড়তেছে। তো সিমিলারলি এখানে আমাদের অ্যাঙ্গেলটাও বের করতে পারি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু, যদি এখানে আমি একটু দেখাই, এটা একটু মুছি। এই বরাবর হচ্ছে ভি আর, এই বরাবর হচ্ছে ভি এসি আসছিল, এবং এদের যে লব্ধি সেটা আর, এটা যেটা হচ্ছে ভি আর এসি। তো এই অ্যাঙ্গেলটা থিটা হলে এখন তোমরা থিটার মান বের করতে পারবে, ট্যান থিটা, যার সাথে অ্যাঙ্গেল করছে তাকে নিচে রাখবো, আর বাকিটা হচ্ছে ভিএসি। তো এখানে ভিএসি এর মান বসাবা, ভি আর এর মান বসাবা, এরপরে থিটার মানটা বের করে আনবা 77.47। এত ডিগ্রি অ্যাঙ্গেলে উলম্বের সাথে বৃষ্টিটা পড়তে দেখবে বাতাস থাকা অবস্থায়। অর্থাৎ এখানে আমাদের প্রশ্ন যেটা চাইছে যে মানগুলো সেম কিনা, দ্যাট মিনস এখানে লিখতে পারো যে দ্য অ্যামাউন্ট অফ স্ল্যান্টিং অফ দ্য রেইন ইন বোথ কেসেস ইজ নট সেম। ওকে, ঠিক আছে, আমরা এখন পরবর্তী ম্যাথে চলে যাব। দেখো এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট। এই ম্যাথের মধ্যে অনেকগুলা ভেলোসিটি দেওয়া আছে বা অনেকগুলা ফোর্স বা ভেক্টর দেওয়া আছে একটা প্লেনের মধ্যে, এবং আশা করি যে এখানে কি বলছে দেখো, চিত্রে তিনটি সমতলীয় ভেক্টর ও বিন্দুতে কাজ করতেছে। তিনটা ভেক্টর আছে, যে তিনটা ভেক্টর ও বিন্দুতে এখানে অ্যাক্ট করতেছে, বলছে যে F1 F2 এবং F3 ভেক্টরের ফলাফল কোন দিকে কাজ করবে, দ্যাট মিনস লব্ধি জানতে চাইছে আর কি আলটিমেটলি। খুবই সহজ ম্যাথ এটা। এটা হচ্ছে টাইপ 6 রেজাল্টেন্ট অফ মোর দ্যান টু ভেক্টরস। দুইয়ের, আমরা তো তখন দেখলাম যে দুইটা ভেক্টর থাকলে তখন আমাদের রেজাল্টেন্টের ভ্যালুটা কিরকম আসে। এখন হচ্ছে দুইটার বেশি যদি ভেক্টর থাকে তখন আমরা রেজাল্টেন্ট কিভাবে বের করতে পারি। ওকে, তো আচ্ছা, তাহলে এখানে যেহেতু আমাকে বলছে যে দুইয়ের অধিক বলের লব্ধি বের করব, তো আমরা কি করবো, এখানে যতগুলা বল আছে সবগুলাকে এক্স ডাইরেকশনে নিয়ে আসবো, অর্থাৎ এক্স ডাইরেকশনে সবগুলা উপাংশ নিয়ে আসবো, অর্থাৎ সামেশন অফ এফ অফ এক্স বের করবো। আর সবগুলা বলের ওয়াই এর ডিরেকশনে যে উপাংশ আছে সেটা বের করবে, অর্থাৎ সামেশন অফ এফ ওয়াই বের করবে। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে প্রথম বলটা যদি দেখো যে F1, তার ম্যাগনিটিউড আছে হচ্ছে 4 নিউটন। তাহলে এক্স অ্যাক্সিসের দিকে এর ভ্যালু কত আসবে? এক্স এর দিকে এর ভ্যালু আসবে হচ্ছে, আমরা বলতে পারি এফ কস থিটা, দ্যাট মিনস হচ্ছে 4 কস থিটা, গুলো খেয়াল করো 60 ডিগ্রি দেওয়া আছে। আর ওয়াই এর দিকে এর ভ্যালু কত আসবে উপাংশটা? এফ সাইন থিটা, কারণ আমরা শুরুতে বলছিলাম যে যার সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করে সেই দিক বরাবর আমরা কজ নিব। তাহলে এখানে 4 sin 60, তাহলে এই ভ্যালুটা এখানে আসবে। আমি যদি একটু হিসাব করতে চাই, 4 cos 60 মানে হচ্ছে এখানে থাকবে হচ্ছে 2√3, আর সাইন, ও সরি, এটা হচ্ছে কস, তো কজের ক্ষেত্রে আসবে হচ্ছে 2 অনলি, ক্যালকুলেশনে ভুল করলাম, এটা আসবে তোমার 2√3। তাহলে যেহেতু এফ কস থিটা এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে আমরা এফ ভেক্টর যদি লিখতে চাই অথবা F1 ভেক্টর যদি লিখতে চাই, তাহলে এক্স এর ডিরেকশনে লিখবো হচ্ছে 2i, ওয়াই এর ডিরেকশনে লিখবো হচ্ছে 2√3j। কারণ কি, কারণ হচ্ছে যে এফ কস থিটা আর হচ্ছে এফ সাইন থিটা দুটো মিলেই তো আসলে আমার এফ দিবে, তাই না? অর্থাৎ আমি এফটাকেই কিন্তু দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এক্স ডিরেকশনে গেছে, আরেকটা কি ওয়াই ডিরেকশনে গেছে। তাহলে এক্স ডিরেকশনে যেটা গেছে সেটাকে আমরা আই দ্বারা রিপ্রেজেন্ট করি, 2i, আর ওয়াই ডিরেকশন যেটা গেছে সেটাকে 2√3j। তো এগুলো আসলে জানো। তাহলে F1 এর ভ্যালু হচ্ছে এখানে বের করলাম। সিমিলারলি আমরা এখন F2 এরটা একটু বের করবো, আমি একটু ক্লিয়ার করি।
ওকে, এই তো। তাহলে F2 যেটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের, এটাও 4 নিউটন। তাহলে F2 এর এক্স ডিরেকশন আমরা অবশ্যই পজিটিভ এক্স ডিরেকশন এবং পজিটিভ ওয়াই ডিরেকশনে কিন্তু মানগুলো বের করতেছি। তাহলে F2 cos থিটা, দ্যাট মিনস হচ্ছে F2 এক্স অ্যাক্সিসের সাথে, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ উৎপন্ন করছে? 4 cos 90 + 30, রাইট? 90 + 30, 90 + 30। তো এই ভ্যালু আসবে কত? এটা হচ্ছে 4 cos 90 + 30, -2 আসতেছে এখানে, -2 নিউটন। আর সিমিলারলি F2 sin থিটা যদি বের করি, দ্যাট মিনস F2টা ওয়াই অ্যাক্সিসের দিকে কি পরিমাণ উপাংশ রাখবে? অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে সেম থাকবে, বুঝছো? তো জাস্ট যার সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করতেছি আমরা এখানে হচ্ছে এক্স এর দিকে অ্যাঙ্গেলটা উৎপন্ন করছি, এই জন্য এক্স এর দিকে আমরা কজ রাখলাম। আর বাকি যেটা ওয়াই আছে সেদিকে আমরা সাইন রাখবো আর কি। তো এখানে জাস্ট কজের জায়গায় সাইনটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, 2√3 নিউটন। তো এটাকে আমরা যদি একটু ভেক্টর ফর্মে লিখতে চাই, তাহলে F2 এর ভ্যালু আসে হচ্ছে, মানে F2 এর যে ভেক্টর সেটা আসে হচ্ছে -2i, কারণ এক্স ডিরেকশন হচ্ছে -2 আর ওয়াই ডিরেকশন হচ্ছে 2√3j। এটা হচ্ছে আমাদের F2 এরটা। এখন যদি F3 এরটা বের করতে চাই, F3 আসবে হচ্ছে, এটাও 4 নিউটন, এবং F3 cos থিটা বের করব, F3 sin থিটা বের করব। F3 cos থিটা হচ্ছে F3 বলটা এক্স এর সাথে, পজিটিভ এক্স এর সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা বের করব। তো এখানে নিশ্চয়ই দেখতেছো যে এই অ্যাঙ্গেলটা আসে 180 + 45, 180 + 45। তাহলে এখানে তোমার চেঞ্জ আসবে, 2 নিউটন এখানে হবে না, এখানে 180 + 45, এখানে হচ্ছে অন্য একটা ভ্যালু। তাহলে 4 cos 180, 180 + 45 -2√2 নিউটন, এখানে হচ্ছে 180 + 45 -2√2 নিউটন। তাহলে F3 যেটা, সেটা আসবে কত? -2√2i -2√2j। তাহলে তিনটা ভেক্টরের আমরা ভেক্টর ফর্ম আসলে পেয়ে গেছি। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ভেক্টরের ফলাফলটা কোন দিকে যাইতেছে সেটা দেখবো, অর্থাৎ ভেক্টরের যে রেজাল্টেন্ট বা লব্ধি, সেই লব্ধিটা আমরা এখন বের করার ট্রাই করবো। তো লব্ধিটা আমরা কিভাবে বের করব? যে এফ নেট ইজ ইকুয়াল টু, সবগুলার জাস্ট ভেক্টর সাম করলে কিন্তু হয়ে যাবে, এখানে আর কোনো প্যাচ এখানে নাই। ঠিক আছে, তো সবগুলা ভেক্টর সাম এখানে আশা করি করতে পারবা। করো এখানে 2i, তো সবগুলা i কে তুমি যোগ করো, -2i মাইনাস হচ্ছে 2√2i প্লাস 2√3j, j প্লাস 2√3j -2√2j। তো এটা হিসাব করলে তোমার আসে কত, আমরা একটু হিসাব করি এখানে, -2√2i, আর এখানে আসে হচ্ছে 2√3 যোগ 2√3 -2√3, এটা আসে হচ্ছে তোমার 4√3 মাইনাস হচ্ছে 2√2। এটা হচ্ছে এফ এর ভেক্টর ফর্ম কিন্তু আসছে, ঠিক আছে? অর্থাৎ তোমার হচ্ছে এখানে ভেক্টরটা এরকম যে এক্স এর ডিরেকশনটা পজিটিভ দিকে নাই, নেগেটিভ দিকে আছে। তো আমরা পজিটিভ দিক যেটা আঁকাইছিলাম শুরুতে, যে সামেশন অফ এফ অফ এক্স, এই সামেশন অফ এফ অফ এক্স এর ডিরেকশনটা হবে উল্টা এখন। যেহেতু আমরা দেখলাম যে আই এর সহগ যেটা, সেটা মাইনাস, দ্যাট মিনস হচ্ছে এইদিকে আসবে এফ অফ সামেশন অফ এফ অফ এক্স, যেটার মান হচ্ছে 2√2 -2√2, আর ওয়াই অ্যাক্সিস দিকে হচ্ছে 4√3 মাইনাস হচ্ছে 2, এত যে। এটা হচ্ছে যে লব্ধি। এখন যদি এর অ্যাঙ্গেলটা বের করতে চাও, অ্যাঙ্গেল হচ্ছে ট্যান ইনভার্স, এটা কি এফ অফ এক্স, এটা হচ্ছে এফ অফ ওয়াই, তো ট্যান ইনভার্স হচ্ছে এফ অফ ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে এফ অফ এক্স। এখন এখানে দেখতে হবে তোমার এটা কোন কোয়াড্রেন্টে আছে। তো যেহেতু এটা মাইনাস আর প্লাস, দ্যাট মিনস হচ্ছে লব্ধিটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা এমনি হিসাব করি যে থিটার ভ্যালু হচ্ছে পাই মাইনাস সামথিং, ঠিক আছে? এখানে যে অ্যাঙ্গেলটা বের করবা সেটা থেকে জাস্ট তোমার মানে পাই মাইনাস সামথিং করবা। দ্যাট মিনস আমি যদি একটু ক্লিয়ারলি এখানে লিখি, যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে, তোমরা যারা ত্রিকোণমিতি করছো বা করবা তারা জানবে এরকম যে পাই মাইনাস হচ্ছে ট্যান ইনভার্স এফ অফ ওয়াই আর হচ্ছে এফ অফ এক্স। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। তো এফ অফ ওয়াই কোনটা? এফ অফ ওয়াই হচ্ছে এই পার্টটা, আর এফ অফ এক্স কোনটা? সেটা হচ্ছে এই পার্টটা। ঠিক আছে, এখানে আর কোনো অ্যাঙ্গেলের ওই যে জাস্ট মান বসাবা, কোনো -2√2 বা মাইনাস সাইন এখানে বসানোর প্রয়োজন নেই, ট্যানের মধ্যে এখানে
জাস্ট আর কি ভ্যালুটা বসাবা, কারণ তুমি মাইনাসের যে কাজটা সেটা কিন্তু পাই মাইনাস দিয়ে করে দিছো। ঠিক আছে, এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, আমি যে এইখান থেকে দেখতে পাইতেছি। তো এভাবে করে আমরা আসলে ভেক্টরের যে ফলাফল সেটা বের করতে পারলাম। এখন হচ্ছে আমরা ডট প্রোডাক্ট নিয়ে কাজ করব। ডট প্রোডাক্ট কিরকম, তোমরা জানো যে ডট প্রোডাক্ট জিনিসটা কি, যে এ আর বি কে যদি তুমি ডট করো তাহলে সেটা আসবে কি এ বি কস থিটা, তাই না? এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এদেরকে ডট করলে তোমার আসবে হচ্ছে এ বি কস থিটা। তাহলে এখানে তোমার যে এরকম এই ম্যাথটাই আমরা শুরুতে করছিলাম নদী নৌকার ক্ষেত্রে। এখানে বলছে যে এম এর ভ্যালু কত। তো আমরা জানি যে ডট গুণফল কখন জিরো আসে। আচ্ছা, তার আগে বলি যে এখানে থিটার যে পরিচয়টা সেটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে এখানে যদি এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি আসে তাহলে আমার পুরো ভ্যালুর মানটা জিরো আসে। তাহলে আমি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যদি দুইটা ভেক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, অর্থাৎ তারা পরস্পর পারপেন্ডিকুলারলি থাকে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে তাদের ডট গুণফলের মান জিরো আসে। এখানে প্রশ্নে বলা আছে পি আর কিউ হচ্ছে আমাদের একে অপরের লম্ব। তাহলে পি আর কিউ যদি একে অপরের লম্ব হয় তাহলে তাদের ডট গুণফলের মান জিরো আসবে। তাহলে পি ডট হচ্ছে কিউ, এদের ডট গুণফলের মান জিরো। তাহলে পি এর ভ্যালু হচ্ছে এখানে 5i প্লাস 3j মাইনাস হচ্ছে এম কে, ডট এখানে কিউ এর ভ্যালু হচ্ছে i প্লাস জে প্লাস 4k ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে জিরো। তাহলে i এর সাথে i এর গুণ হবে, অর্থাৎ 5 × 1 মানে হচ্ছে 5, জে এর সাথে জে এর গুণ হবে 3 × 1 মানে হচ্ছে 3, এবং কে এর সহগের সাথে কে এর সহগে গুণ হবে -4m। তো এখানে এম এর ভ্যালু তোমার আসে হচ্ছে 2। এটা অ্যান্সার। খুবই সহজ ম্যাথ ছিল এবং এটা ইম্পর্টেন্ট। এরপরে দেখো কি বলছে যে এ আর বি দুইটা ভেক্টর দেওয়া আছে, সিও একটা ভেক্টর দেওয়া আছে, বলছে এরা ট্রায়াঙ্গুলার স্পেসে থাকে একসাথে। তাহলে ট্রায়াঙ্গুলার স্পেসে যখন থাকবে বলছে ডিটারমাইন দ্য প্রজেকশন অফ এ অ্যালং বি, অর্থাৎ বি এর দিকে এ যে প্রজেকশন সেটা বের করতে বলছে। প্রজেকশন মানে হচ্ছে তোমার অভিক্ষেপ। ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এর দিকে বি এর দিকে এ এর প্রজেকশন কতটুকু, ছায়া পরিমাণ যতটুকু জায়গা ততটুকু। আমরা 9-10 পড়ছিলাম ম্যাথে। তো এটা যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে দেখো তো এই ছায়া হচ্ছে এতটুকু, অর্থাৎ তার অভিক্ষেপটা হচ্ছে এতটুকু। তাহলে এতটুকুর ভ্যালু আমরা কি বলতে পারি, এ কস থিটা বলতে পারি নিশ্চয়ই, উপাংশের মত অনুসারে, কারণ যার সাথে অ্যাঙ্গেল সে বরাবর কস থিটা। তাহলে এই যে বোল্ড লাইন যেগুলো আছে লালের, যে লালটা একটু চেঞ্জ করে সবুজ দিয়ে এখানে, তাহলে এই যে যে সবুজ পার্টটুকু আছে এই সবুজ পার্টটুকু কিন্তু এ কস থিটা অথবা এ কিন্তু একটা উপাংশ। তাহলে এর উপাংশটাই আমাকে জানতে চাইছে, এটা হচ্ছে কি প্রজেকশন অফ এ, প্রজেকশন অফ এ, এবং এটা কোন দিকে গেছে, বি এর দিকে গেছে অ্যালং টু বি। তাহলে আমাকে হচ্ছে এই cos থিটা বের করতে হবে। এখন আমরা জানি যে এ ডট বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি কস থিটা। তো এখান থেকে লেখা যায় এ কস থিটা ইন্টু বি। আমার লাগবে হচ্ছে এ কস থিটা, তাহলে এ কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই বি। তো নিচে বি মানে হচ্ছে বি ভেক্টরের মান, আর উপরে হচ্ছে এ এবং বি এর ডট গুণফল। তো এইভাবে ডট গুণফল করলে 3 এর সাথে 1 গুণ যাবে 3, জে এর যে সহগ এবং জে এর যে সহগ সে দুইটা গুণ যাবে 4, আর হচ্ছে এখানে কে এর যে সহগ এবং কে এর যে সহগ সে দুইটা গুণ যাবে সেটা হচ্ছে 3। আর নিচে হচ্ছে বি ভেক্টরের মান বের করবো। বি ভেক্টরের মান হচ্ছে রুট ওভার i এর সহগের স্কয়ার, জে এর সহগের স্কয়ার, কে এর সহগের স্কয়ার। তো এটা হিসাব করলে তোমার ভ্যালু আসে 2.67 ইউনিট। এটা হচ্ছে সেই প্রজেকশনের মান। ওকে, এরপর হচ্ছে আমরা দেখি যে পরে দেওয়া আছে ও পি এবং কিউ তিনটা পয়েন্ট দেওয়া আছে, এবং তিনটা পয়েন্ট হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আছে। বলছে ভেরিফাই ওয়েদার দ্য পজিশন ভেক্টর পি এন্ড কিউ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে পি এবং কিউ এর পজিশন ভেক্টর আমরা বের করবো। তাহলে পি এর পজিশন ভেক্টর হচ্ছে ওপি। ওকে, কারণ মূল বিন্দুর রেসপেক্টে আমরা যেই ভেক্টরের বের করবো সেটা হচ্ছে তার পজিশন ভেক্টর। তাহলে ওপি যদি আমরা বের করি তাহলে সেটা হচ্ছে কত আসবে দেখো তো, 2i, এখানে হচ্ছে 4j, এখানে হচ্ছে 2k, এবং ও কিউ যেটা সেটা বের করবো, অর্থাৎ 2i মাইনাস 4j আর হচ্ছে -4k। এই হচ্ছে আমাদের দুইটার পজিশন ভেক্টর বের হয়ে গেছে। এখন দুইটার পজিশন ভেক্টর পরস্পর লম্ব কিনা সেটা দেখবো। তো পরস্পর লম্ব হওয়ার জন্য শর্ত কি ছিল মনে আছে? ছিল হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণফলকে অবশ্যই জিরো হতে হবে। তাহলে আমরা দেখি জিরো হয় কিনা। দুইটা ভেক্টরের মান বসাই, 2i 4j 2k ডট 2i 4j 4k। তাহলে এক্স এর সহগ গুণ করি 4, ওয়াই এর সহগ গুণ করি 16, 4 দুগুণে 8। তো দেখলাম যে এখানে এটা জিরো আসে না, নট ইকুয়াল টু জিরো। দ্যাট মিনস এটা হচ্ছে কি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে না, পারপেন্ডিকুলার এটা হবে না। এরপরে ম্যাথটা দেখো এখানে কি বলছে যে এ এবং বি সি তিনটা ভেক্টর দেওয়া আছে, ডিটারমাইন দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ বি অ্যালং সি। তো নামটা জাস্ট একটু ভিন্ন বাট জিনিসটা কিন্তু একই। অর্থোগোনাল পজিশন মানে হচ্ছে আলটিমেটলি তুমি যেটা এই যে এখানে বের করছো এ কস থিটা, সেটা কি লম্ব বিক্ষেপ না?
তো অর্থগোনাল মানে হচ্ছে লম্ব, আর প্রদর্শন মানে হচ্ছে অভিক্ষেপ। তাহলে শুধু অভিক্ষেপ বের করতে বললেও যে কথা, লম্ব অভিক্ষেপ বের করতে বললেও কিন্তু একই কথা। তাহলে অর্থগোনাল প্রজেকশন অফ বি, দ্যাট মিনস বি কস থিটা আমাকে বের করতে বলবে। যেটারই প্রজেকশন বের করতে বলুক সেটারই জাস্ট কস থিটা বের করবা। অর্থাৎ এখানে মনে করো এদিকে সি আছে, এদিকে বি আছে, তাহলে বি এর যে অভিক্ষেপ সেটা এতটুকু, ওই এতটুকুকে আমরা বলতেছি কি বি কস থিটা। তো বি কস থিটা বের করলে কিন্তু এখানে আমাদের হইতেছে। তো বি কস থিটা কেমনে বের করবা? জাস্ট বি এবং সি এর ডট গুণফল, নিচে হচ্ছে সি এর যে ম্যাগনিটিউড, সেটা একেবারে সিমিলার 14 নম্বরের মতো। তো এটা তোমাদের হোম টাস্ক থাকবে, এর অ্যান্সার বের করে আমাকে কমেন্টে বলবা অবশ্যই। 9 নম্বর যে টাইপ সেটা হচ্ছে আমাদের ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন আমরা এটাকে বলি। দিক কোসাইনের মাধ্যমে একটা ভেক্টর প্রত্যেকটা অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ করে আছে সেটা আমরা বের করতে পারি। অর্থাৎ মনে করো যেখানে একটা ভেক্টর আছে ও এ, তাহলে এই ও এ এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো থিটা এক্স। ওয়াই এর সাথে কত কোণ উৎপন্ন করবে সেটাকে বলবো থিটা ওয়াই। জেড এর সাথে কত কোণ উৎপন্ন করবে সেটাকে বলবো থিটা জেড। এই যে প্রত্যেকটা থিটা ওয়াই, থিটা এক্স, থিটা ওয়াই, থিটা জেড যে বের করতেছি, এই যে এটাকে বলতেছি ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন, এবং এই মেথডের মাধ্যমে আমরা এখানে বের করবো। তো এখানে বলা হয়েছে যে ডু দা টু ভেক্টরস পি প্লাস কিউ অ্যান্ড পি মাইনাস কিউ ক্রিয়েট দ্য সেম অ্যাঙ্গেল উইথ প্লাস ওয়াই অ্যাক্সিস, গিভ ইউর অপিনিয়ন উইথ ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস। ওকে, তাহলে আগে আমরা পি আর কিউ ভেক্টরটাকে বের করি। এখানে বের করি যে হচ্ছে পি ভেক্টর, অবশ্যই তার এই পয়েন্ট দেখে বের করবা। এখানে ওয়ান আছে এক্স এর মান, তাহলে ওয়ান আই। জে এর যে মানে ওয়াই এর যে পয়েন্ট সেটা কত থ্রি, দ্যাট মিনস থ্রি জে। আর জেড এর যে পয়েন্ট সেটা কত টু, দ্যাট মিনস টু কে। তাহলে এখানে কিউ এর যে ভ্যালু সেটা হচ্ছে টু আই প্লাস জে প্লাস হচ্ছে থ্রি কে। তাহলে পি কিউ পেয়ে গেছি। এখন পি প্লাস কিউ করবো, জাস্ট নর্মালি যোগ করবো। আই এর সাথে আই যোগ করবো, দুই আর এক কত থ্রি আই। জে এর সাথে জে যোগ করবো, তিন আর এক কত চার, ফোর জে। দুই এর সাথে তিন যোগ করবো, দুই আর তিন ফাইভ কে। আবার যদি পি মাইনাস কিউ করো, পি থেকে জাস্ট কিউ বিয়োগ করবো, আই থেকে জে, আই থেকে আই বিয়োগ করবো, জে থেকে জে বিয়োগ করবো, কে থেকে কে বিয়োগ করবো। তাহলে ওয়ান মাইনাস টু হচ্ছে মাইনাস আই, থ্রি মাইনাস ওয়ান হচ্ছে প্লাস টু জে, টু মাইনাস থ্রি হচ্ছে মাইনাস কে। এই যে দুইটা ভেক্টর পাইলাম, এই দুইটা ভেক্টর কি আসলে প্লাস ওয়াই অ্যাক্সিসের সাথে সেম অ্যাঙ্গেল তৈরি করে কিনা? তাহলে এই যে একটা ভেক্টর আমরা দেখি এখন, ধরো এটা হচ্ছে থিটা ওয়ান। থিটা ওয়ান কার জন্য? এটার জন্য। এটা হচ্ছে প্লাস ওয়াই এর সাথে আমরা যেহেতু বের করতেছি, তো এখানে ওয়াই এর ভ্যালুটা নিব। ওয়াই এর যে 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 পার্টটা আছে সেই যে পার্টটা নিব। অবশ্যই এখানে একটা কজ ইনভার্স দিব, যেহেতু ডিরেকশন কোসাইন বলা হয়েছে। কজ ইনভার্স ওয়াই এর যে পার্টটা, দ্যাট মিনস ফোর, ডিভাইডেড হচ্ছে পুরো ভেক্টরের ম্যাগনিটিউডটা, অর্থাৎ আই এর সহগের স্কোয়ার, জে এর সহগের স্কোয়ার, কে এর সহগের স্কোয়ার। এখান থেকে যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হচ্ছে 55.55। সিমিলারলি এইটার জন্য আমরা একটা অ্যাঙ্গেল পাবো প্লাস ওয়াই অ্যাক্সিস দিকে। তো কজ ইনভার্স প্লাস, যেহেতু ওয়াই অ্যাক্সিসটা বের করতেছি, তো ওয়াই এর যে পার্ট সেটা কত টু, তাহলে টু ডিভাইডেড বাই পুরা ভেক্টরের ম্যাগনিটিউডটা, অর্থাৎ আই এর সহগের স্কোয়ার, জে এর সহগের স্কোয়ার, কে এর সহগের স্কোয়ার। এর ভ্যালু যেটা সেটা হচ্ছে 35.26 ডিগ্রি। তো আমরা দেখতেছি যে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ, এই দুইটা ভেক্টর দুইটা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল তৈরি করতেছে আমার প্লাস ওয়াই ডিরেকশনের সাথে, দ্যাট মিনস তারা সেম অ্যাঙ্গেল এখানে প্রডিউস করতেছে না। তো এটা হচ্ছে আমাদের ডিরেকশন কোসাইন। আমি যদি একটু ফর্মুলা টাইপ লিখতে চাই, তোমরা এই ম্যাথটা একবার তুলবা, তোলার পর আমি ক্লিন করি। বা ফর্মুলা টাইপ যদি লিখতে চাই এখানে, যে ডিরেকশন কোসাইনটা আসলে আমরা কিভাবে বের করতে পারি। দেখো ডিরেকশন কোসাইন যখন ধরো সাপোজ তোমার হাতে একটা ভেক্টর আছে এ, সেটা হচ্ছে এ এক্স আই প্লাস হচ্ছে এ ওয়াই জে প্লাস হচ্ছে এ জেড এ, একটা ভেক্টর আছে। এখন তোমার এই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা এক্স কোণ উৎপন্ন করবে, সেই থিটা এক্স এর মান হবে হচ্ছে কজ ইনভার্স। যেহেতু এক্স এর সাথে কোণ উৎপন্ন করতেছে, তো এই এক্স এর পার্টটা, দ্যাট মিনস এ এক্স ডিভাইডেড বাই পুরা ভেক্টরের মান। তাহলে পুরা ভেক্টরের মান কত? এ এক্স স্কোয়ার, এ ওয়াই স্কোয়ার, এ জেড স্কোয়ার। আবার তুমি চিন্তা করতেছো থিটা ওয়াই বের করবা, ওয়াই অ্যাক্সিসের সাথে কত কোণ উৎপন্ন করবে, তাহলে কজ ইনভার্স ওয়াই এর যে পার্টটা এ ওয়াই ডিভাইডেড বাই পুরা ভেক্টরের মান। থিটা জেড যেটা বের করবা কজ ইনভার্স, সেটা হচ্ছে জেড এর যে পার্টটা এ জেড ডিভাইডেড বাই পুরা ভেক্টরের মান। তো পুরা ভেক্টরের মান কেমন? রুট ওভার আই এর সহগের স্কোয়ার, জে এর সহগের স্কোয়ার, কে এর সহগের স্কোয়ার। এটা দিয়ে তুমি আসলে ডিরেকশন কোসাইনটা বের করতে পারো। ওকে, তাহলে আমরা দেখো এখন দেখবো ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণফল। ক্রস গুণফল বলছে কি যে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর তারা একই স্পেসে আছে। দেখাইতে বলছে যে এ বি সি তারা সেম প্লেনে আছে কিনা। তো সেম প্লেনে থাকার শর্ত হচ্ছে যে দুইটা ভেক্টরের ক্রস গুণফলের সাথে তৃতীয় ভেক্টরের ডট গুণফলের মানটা জিরো হইতে হবে।
আবার বলি দুইটা ভেক্টরের ক্রস গুণফলের সাথে তৃতীয় ভেক্টরের ডট গুণফলের মান 0 হইতে হবে। তাহলে এখানে আমরা বি এবং সি এর ক্রস গুণফলটা করি। তোমরা জানো যে ক্রস গুণফলটা কেমনে করে, ম্যাথ নির্ণায়কের সাহায্যে আই জে কে। এখানে বি এর যেই ভ্যালুটা, বি এর ভ্যালু কত, এখানে আই এর সহগ হচ্ছে 1, জে এর সহগ হচ্ছে 2 এবং কে এর সহগ হচ্ছে 3। তারপর হচ্ছে সি এর যে ভ্যালুটা, আই এর সহগ হচ্ছে 1, জে এর সহগ হচ্ছে 2 আর কে এর সহগ হচ্ছে 2। তো এখান থেকে তোমার যে ভেক্টরটা আসে, সে ভেক্টর আসে হচ্ছে -2i প্লাস হচ্ছে জে। এখন এই বি প্লাস সি ভেক্টরের সাথে আমি এ ভেক্টরের ডট গুণফল করবো, বি ডট সি, বি ক্রস সি। তাহলে এ ভেক্টর হচ্ছে 3i প্লাস 2j প্লাস হচ্ছে কে। আর এখানে হচ্ছে আমাদের বি ক্রস সি যেটা, সেটা কত, -2i প্লাস হচ্ছে জে। তো এই দুইটা ডট গুণফল করলে আই এর সাথে আই গুণ যাবে, তাহলে -6, জে এর সাথে জে গুণ যাবে +2, আর কে তো এখানে নাই, দ্যাট মিন 0, তাহলে এখানে -6 প্লাস 2 মানে হচ্ছে -4 আসতেছে। দ্যাট মিনস এটা কিন্তু 0 আসতেছে না। তো 0 আসতেছে না মানে তারা কিন্তু সেম প্লেনের মধ্যে নাই। ওকে, সেকেন্ড ম্যাথ যেটা আছে সেটা যদি খেয়াল করো, যে এ আর বি দুটা ভেক্টর দেওয়া আছে, বলছে ফাইন্ড আউট দ্য এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল ফর্মড অফ দ্য টু ভেক্টরস মেনশনড ইন দ্য স্টেম। অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রফল তোমার কাছে এখানে জানতে চাইছে। যখন দুইটা ভেক্টর দেওয়া থাকবে তখন তাদের ওই ভেক্টর দুইটা যদি চতুর্ভুজের দুইটা বাহু হয়ে থাকে, ধরো এটা এ এবং বি, তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা হবে হচ্ছে এ ক্রস বি। জাস্ট নর্মাল তাদের মানটা আসবে, জাস্ট এটা। তো মান আমরা নিব, তার তার আগে আমরা এ ক্রস বিটা বের করি। এটা হচ্ছে এরিয়া, তাহলে এ ক্রস বি, এটা হচ্ছে আই জে কে, এটা হচ্ছে 1 1 - 1, 2 - 2 - 3। তো এটা হিসাব করলে মেবি আসে হচ্ছে 5i প্লাস জে মাইনাস হচ্ছে 4k। এখন এটার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কিন্তু আসলে আমার এরিয়া নির্দেশ করবে। ভ্যালু কত, আই এর সহগ -5 এর স্কোয়ার, জে এর সহগ 1 এর স্কোয়ার, কে এর সহগ -4 এর স্কোয়ার। তো এই ভ্যালু আসে হচ্ছে 42√42। এত স্কোয়ার ইউনিট দিব অবশ্যই, কারণ যেহেতু এখানে বের করতে বলছি এরিয়াটা। এরপরে তোমাকে বলতেছে কি, যে এ বি এবং সি দেওয়া আছে, বলছে ডিটারমাইন দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু এ এন্ড বি। যখনই, আচ্ছা এর আগে আমরা দেখছিলাম কি, যে এ বি মানে যে কোনো একটা ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর, তখন জাস্ট ওই ভেক্টরের ভেক্টর এবং ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে কিন্তু হইতেছে। বাট এখানে হচ্ছে ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার। তো যখনই দুইটা ভেক্টরের পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বের করতে বলবে, সাপোজ এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, এরা একই প্লেনে আছে, তাহলে এদের পারপেন্ডিকুলার ভেক্টরটা কি, ইউনিট ভেক্টর নিশ্চয়ই উপরে অথবা নিচে হবে, প্লাস ইটা অথবা মাইনাস ইটা হবে। এটা মনে করো সেম প্লেনে আছে, তাহলে এই পারপেন্ডিকুলার ডিরেকশনটা আমরা বের করবো হচ্ছে এ ক্রস বি এর মাধ্যমে। তাহলে এ ক্রস বি ভেক্টরটাকে বের করব, আই জে কে। এ এর যে ভ্যালু সেটা কত, 2 2 -1, বি এর যে ভ্যালু সেটা কত, 6 -3 2। এর মাধ্যমে আমি দেখতে পারবো হচ্ছে এ ক্রস বি যেটা, সেটা হচ্ছে আই -10 জে -18 কে। তবে এটা মান লাগবে আমার, এ ক্রস বি এর যে মান, সে মানটা হচ্ছে √, আই এর সহগের স্কোয়ার, জে এর সহগের স্কোয়ার, কে এর সহগের স্কোয়ার। এবং সেই ভ্যালুটা এখান থেকে বের করতে পারবো, সেটা হচ্ছে √425। তাহলে ইউনিট ভেক্টর যেটা, সেটা হবে প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর যে ম্যাগনিটিউড সেটা। প্লাস মাইনাস দেওয়ার উদ্দেশ্য কি, একটা হচ্ছে ওই প্লেন থেকে উপরের দিকে, আর একটা হচ্ছে ওই প্লেন থেকে নিচের দিকে। তো উপরের দিকে যেটা তার জন্য প্লাস, যেটা নিচের দিকে ওর জন্য মাইনাস। তো প্লাস মাইনাসটা এখানে মাস্ট দিতে হবে। সেটা হচ্ছে তোমার আই -10 জে মাইনাস হচ্ছে 18 কে ডিভাইডেড বাই 425। তো এটা হচ্ছে আমাদের লম্ব একক ভেক্টর, বাংলা বলে লম্ব একক ভেক্টর, আর ইংলিশ হচ্ছে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। এরপরে যে ম্যাথটা, সেই ম্যাথ আমাকে এখানে বলছে যে তিনটা ভেক্টর দেওয়া আছে। In the figure, three coplanar vectors are acting at the point O. If the two vectors f1 and f2 express the two sides of a parallelogram, determine the area of a parallelogram. তো তোমাকে আগে বের করতে হবে যে এফ ওয়ান ভেক্টর কোনটা, এফ টু ভেক্টর কোনটা। দেখো ইমিডিয়েট আগের এই ম্যাথটা কিন্তু করা হয়েছিল এখানে। এই যে আমরা যখন এই ম্যাথটা করছিলাম, তখন কিন্তু ইন্ডিভিজুয়ালি আমরা এফ ওয়ান বের করছি, এফ টু বের করছি। তো ওই যে এফ ওয়ান আর এফ টুটা বের করলাম, আমি এটা এখানে করবো না। আমি জাস্ট লিখি যে এফ ওয়ান ভেক্টরটা কি ছিল। এফ ওয়ান ভেক্টর ছিল হচ্ছে 2i প্লাস হচ্ছে 2√3j। আর এফ টু ভেক্টরটা ছিল -2i প্লাস হচ্ছে 2√3j। তাহলে যে এফ ওয়ান এবং এফ টু পেলাম, আমাকে বলছে যে এরা যদি কোনো সামান্তরিক প্যারালোগ্রাম, সামান্তরিক সামান্তরিকের দুইটা বাহু হয়,
তাহলে তাদের এরিয়াটা হবে, একটু আগে বললাম যেহেতু সামান্তরিক এটা চতুর্ভুজ, তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান। তাহলে এখানে অনেকে বলতে পারে যে ক্রস গুণফল তো ভাইয়া এটা হচ্ছে F1 F2 সাইন থিটা, এটা তার মান, বাট এখানে তো তোমার অ্যাঙ্গেল দেওয়া নাই। ঠিক আছে, এই জন্য আর কি তোমার ওই নির্ণায়ক পদ্ধতিতে এটা তোমার সলভ করতে হবে। তো শুরুতে হচ্ছে এখানে আই, জে, কে বসাবা, তারপর প্রত্যেকটার মান এখানে বসাবা, বসায় এই যে রুট ওভার করে আই এর সহগের স্কোয়ার, জে এর সহগের স্কোয়ার, কে এর সহগের স্কোয়ার। তো এটা তোমাদের হোম টাস্ক থাকবে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বের করতে পারবে, বের করে এটাকে আমার কমেন্ট বক্সে অ্যান্সারটা তোমরা বলবো অবশ্যই। 22 নম্বরে যে ম্যাথটা আছে সেটা তোমাকে এখানে কি বলছে, এখানে বলছে যে the vectors are given a, b and c, verify whether the two vectors a আর c mutually active in the same direction। a আর c একই ডিরেকশনে আছে কিনা সেটা তোমাকে বের করতে হবে। তো এখানে এ আর বি তোমার কাছে আছে। তো এ আর বি যখন আচ্ছা এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এটা এ আর বি হবে। ঠিক আছে, এ আর বি হবে এটা। তো এ আর বি যখন বের করবা, দেখো খেয়াল করে, যখন এ আর বি তো সেম ডিরেকশন হবে কখন, যখন এদের মধ্যকার অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে। মধ্যকার অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি হয় তাহলে আমরা এটা বলতে পারি না যে এ ক্রস বি ইকুয়াল টু হচ্ছে এ বি সাইন 0। এদের মানটা নিয়ে হিসাব করি, তাহলে অর্থাৎ 0, অর্থাৎ যদি একই ডিরেকশনে যেতে চায় দুইটা ভেক্টর তাহলে তাদের ক্রস গুণফলের মান 0 আসে। মার্ক মাই ওয়ার্ড, এখানে কি বলছি যে দুইটা ভেক্টরের ডিরেকশন যদি সেম থাকে তাহলে তাদের ক্রস গুণফলের ভ্যালু যেটা সেটা 0 আসতে হবে। তাহলে আমরা এখন দেখি যে এদের ক্রস গুণফলের ভ্যালু 0 আসে কিনা। তাহলে আগে এ ক্রস বি বের করবা, সেই নির্ণায়ক পদ্ধতিতে আই জে কে এর যে ভ্যালু, আই এর ভ্যালু কত 2 3 এটা 4, এখানে হচ্ছে বি এর হচ্ছে 5 -1 6। তো এখান থেকে যদি হিসাব করো তাহলে তোমার যে ভ্যালুটা, মানে আলটিমেটলি যে ভ্যালুটা বের করি এখানে, আমার এখানে অ্যান্সার দেওয়া আছে বিধায় আমি এটা করতেছি, বাট তোমরা হচ্ছে ডিটেলসে করবা। তাহলে এ ক্রস বি এর যে ভ্যালু সেটা কিন্তু তোমার আসে হচ্ছে 3√93, অর্থাৎ এটা কিন্তু তোমার 0 আসতেছে না। তো যেহেতু এদের ক্রস গুণফলের মান 0 আসতেছে না, দ্যাট মিনস এ আর বিও কি একই ডিরেকশনে যাইতেছে না। এটা হচ্ছে এই ম্যাথের আনসার। তুমি এটা করবা তোমরা, ঠিক আছে, করে এটার সাথে মিলাবা 3√93 আসে কিনা। এরপর হচ্ছে আমাদের একটা ত্রিভুজের মতো দেওয়া আছে যে অবজার্ভ দ্য ফিগার এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, উইল দ্য ভেক্টরস এ বি বি সি সি এ ইন দ্য সেম প্লেন। আচ্ছা, তাহলে আগে আমরা এ বি ভেক্টরটা বের করি। এ বি ভেক্টরটা হচ্ছে ও বি মাইনাস হচ্ছে ও এ। ও বি কোনটা ভাইয়া, ও বি হচ্ছে তোমার যেটা, তাহলে এখানে 1 আছে দ্যাট মিনস 1i, 2 আছে দ্যাট মিনস 2j, -5 আছে দ্যাট মিনস -5k, মাইনাস ও এ কোনটা, এই যে এটা, তাহলে ও এর জন্য 2i। আমরা অবস্থান ভেক্টরগুলো বের করতেছি, 3j, -3j হচ্ছে কি +4k। তো এটা হিসাব করলে 1 থেকে -2 গেলে -i আসে, 2 থেকে মাইনাস মাইনাসে +3 দ্যাট মিনস 5j আসে, -5 আর হচ্ছে -4 দ্যাট মিনস -9k আসে। তো তিনটা ভেক্টর আসলে এভাবে করে বের করবা। এবি যেহেতু বের করতে পারছো, সিমিলার ওয়েতে বিসিটা বের করবা এবং সিএটা বের করবা। তো বিসি কেমনে বের করবা, ওসি মাইনাস হচ্ছে ওবি। সিএ কেমনে বের করবা, ওএ মাইনাস হচ্ছে ওসি। তো এটা আশা করি পারবা, কারণ এতক্ষণ যাবত এই ম্যাথগুলো করে আসতেছো। তো এই দুইটা ভেক্টর যখন বের করবা তখন তারা সেম প্লেনে থাকবে কিভাবে। সেম প্লেনে থাকার শর্তটা হচ্ছে যে তিনটা ভেক্টর দ্বারা গঠিত যে নির্ণায়ক, সেই নির্ণায়কের ভ্যালু 0 হতে হবে। আমি যদি একটু অন্যরকম বুঝাই, ধরো এ ভেক্টর আর বি ভেক্টর আর সি ভেক্টর আছে, তাহলে এই ভেক্টর তিনটা একই প্লেনে থাকবে যদি এখানে মনে করো যে এক্স, তারপর তোমার এ ওয়াই, এ জেড, বি এক্স, বি ওয়াই, বি জেড, সি এক্স, সি ওয়াই, সি জেড, এই নির্ণায়কের মানটা তোমার 0 আসে, তাহলে তারা সেম প্লেনে থাকবে। এ এক্স কোনটা, এক্স এর যে উপাংশটা আর কি। যেমন এখানে তোমার এ বি এর ক্ষেত্রে কি, এটা হচ্ছে এ এক্স, মানে এক্স এর যে উপাংশ, এটা আই এর সহগ, আর কি সোজা কথায় এ ভেক্টরের আই এর সহগ, এ ভেক্টরের জে এর সহগ, এ ভেক্টরের কে এর সহগ। আবার বি এর জন্য বি এর আই এর সহগ, বি এর জে এর সহগ, বি এর কে এর সহগ। আবার সি এর জন্য কি, সি এর আই এর সহগ, সি এর জে এর সহগ, সি এর কে এর সহগ। তো এই সবগুলা সহগকে নিয়ে আমি যদি নির্ণায়ক গঠন করি তাহলে তার মানটা হচ্ছে 0 আসবে এখানে। তাহলে শুরুতে আমরা লিখবো হচ্ছে আই এর সহগগুলা, এরপর লিখবো হচ্ছে জে এর সহগগুলো, এরপর লিখবো হচ্ছে কে এর সহগগুলা। এই তিনটা করে দেখো এটা 0 আসে কিনা, তোমাকে জানাবা অবশ্যই কমেন্ট বক্সে যেটা 0 আসে কিনা। এরপর আমরা চলে যাবো ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রে। ভেক্টর ক্যালকুলাস হচ্ছে আমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টারের।
আমরা আস্তে আস্তে এখানে করি যে দুইটা ভেক্টর এ বি সি তিনটা ভেক্টর দেওয়া আছে, বলছে ভেরিফাই ওয়েদার দ্য ভেক্টর সি ইন দ্য স্টেম ইজ ইরোটেশনাল। তাহলে একটা ভেক্টর কখন ইরোটেশনাল হয়, যখন ওই ভেক্টরের কার্ল, অর্থাৎ এখানে সি ভেক্টর বলছে, অর্থাৎ কার্ল অফ সি, এই ভ্যালুটার মান যদি জিরো না আসে, তখন হচ্ছে আমাদের ইরোটেশনাল হবে। আর যদি এটা জিরো চলে আসে, কার্ল অফ সি যদি জিরো আসে, কার্ল অফ সি যদি জিরো আসে, তাহলে ওই ভেক্টরটার মান রোটেশনাল হবে। ওকে, তাহলে আমরা দেখি যে কার্ল অফ সি যদি এখান থেকে বের করতে চাই, যে কার্ল সি, দ্যাট মিনস নেবলা ক্রস সি। এটা নিশ্চয়ই জানো, আমার থিওরি ক্লাসটা খুব সুন্দর করে ভেক্টর ক্যালকুলাসটা বোঝানো হয়েছে, এটা দেখবা। তো নেবলা ক্রস সি যদি এখানে করো, যে ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে, ক্রস হচ্ছে এখানে সি ভেক্টর, তাহলে সি ভেক্টর কত এখানে, সি 6xy প্লাস হচ্ছে জেড কিউব, এটা হচ্ছে কিউব, ঠিক আছে, থ্রি না কিন্তু, জেড কিউব আই, তারপর হচ্ছে -3x² মাইনাস জেড জে, প্লাস হচ্ছে 3x z² মাইনাস ওয়াই কে। তাহলে এটাকে অবশ্যই সেই নির্ণায়কের পদ্ধতিতে বের করতে হবে। তো নির্ণায়কের পদ্ধতি কেমনে আসে, আই জে কে। তাহলে আই জে কে আমরা এখানে শুরুতে কি ডেল আছে, তো ডেল একটা বসাবো, ডেল ডেল এক্স আই এর সহগ, ডেল ডেল ওয়াই জে এর সহগ, ডেল ডেল জেড কে এর সহগ। এরপর হচ্ছে আই এর সহগ এটা বসাবো, 6xy প্লাস হচ্ছে জেড কিউব। ওয়াই এর সহগ বসাবো -3x² মাইনাস জেড, কে এর সহগ বসাবো 3x z² মাইনাস ওয়াই। এখন হচ্ছে এটাকে আমি নির্ণায়কের মাধ্যমে সলভ করবো। তো আশা করি পার্শিয়াল ডেরিভেটিভ কিভাবে বের করতে হয় সেটা তোমরা জানো। আমি যদি না জানো তাহলে অবশ্যই এই ক্লাসটা দেখবা, কারণ ভেক্টর ক্যালকুলাস একেবারে কনসেপচুয়াল আলোচনা আমার ওই ক্লাসগুলোতে করা হয়েছে। কিভাবে ডেরিভেটিভ গুলা আসে, কিভাবে এটা মানে কাজ করে, সবগুলো সেখানে দেখানো হয়েছে। তোমরা ওটা অবশ্যই দেখবা, দেখার পর সেখানে আসবা। তাহলে আইটাকে ভ্যানিশ করে আমরা এখানে লিখতে পারি, আই এর রো এবং কলাম বাদ দিয়ে বাকি যে দুইটা আছে ওগুলার ক্রস মাল্টিপ্লিকেশন। আবার জে এর যেই রো আর কলাম আছে সেই দুইটাকে বাদ দিয়ে বাকিগুলার ক্রস মাল্টিপ্লিকেশন, এবং কে এর যে কলাম এবং রো আছে সেগুলোকে বাদ দিয়ে যে মানে ভ্যালুগুলো থাকে তাদের ক্রস মাল্টিপ্লিকেশন। তো আশা করি নির্ণায়ক আমাকে এখন শেখানোর কোনো প্রয়োজন নেই, তোমরা এতদূর আসছো, নির্ণায়ক কেমনে বের করতে হয় এটা তোমরা জানো। তো আশা করি এটা তোমরা বের করতে পারবে। তারপর যদি কোনো প্রবলেম থাকে আমার ওই ভিডিওটা একবার দেখে আসো, তারপর হচ্ছে এটা নিজে নিজে সলভ করো, এবং সলভ করে দেখবা যে কার্লের ভ্যালু কিন্তু তোমার জিরো আসে না, দেখবে সেটা হচ্ছে ইরোটেশনাল। ওকে, তো আশা করি তোমরা এটা পারবা। তো তোমাদের জন্য এটা রেখে দিলাম আর কি। এরপরে যে ম্যাথটা, সেই পরে ম্যাথ বলছে, অন এ পার্টিকুলার ডে দ্য টেম্পারেচার অফ এ রিজিয়ন অ্যান্ড ভেলোসিটি অফ ওয়াইন্ড ওয়াজ রেসপেক্টিভলি এত এত। অর্থাৎ টেম্পারেচার দেখো একটা স্কেলার কোয়ান্টিটি, এবং ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটা দেওয়া আছে। তো সি নাম্বার প্রশ্নে বলছে যে ডিটারমাইন দ্য গ্রেডিয়েন্ট অফ টেম্পারেচার অফ দ্য রিজিয়ন এট দ্য পয়েন্ট 1 -1 and 2। তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে আমাকে কি দেয়, স্কেলার কোয়ান্টিটিকে ভেক্টর কোয়ান্টিটিতে কনভার্ট করে। তাহলে আমি যদি এখানে সি নম্বর প্রশ্নটা করি, যে যেই স্কেলার কোয়ান্টিটি আছে, অর্থাৎ গ্রেডিয়েন্ট অফ কিউ, যেহেতু টেম্পারেচার করছে তাহলে এখানে আমরা বের করবো হচ্ছে ডেল এবং হচ্ছে কিউ। তাহলে ডেল ভ্যালু বসাই, ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে, এবং তার সাথে কিউ অ্যাড করবো। তাহলে প্রত্যেকের মধ্যে আসলে কিউ অ্যাড হয়ে যাবে, কিউ আই, কিউ জে, কিউ কে। তাহলে এখানে কিউ এর ভ্যালুগুলো তুমি যদি বসায় দাও, কিউ এর যে ভ্যালুটা আছে এটা যদি তুমি বসায় দাও প্রত্যেকটার মধ্যে, তাহলে কিন্তু এটা হচ্ছে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, এটা হচ্ছে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, এটা হচ্ছে জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ কিভাবে করতে হয় এটা তোমরা জানো অবভিয়াসলি। তো যদি না জানো, যারা ফ্রেশার আছে, যারা কলেজে উঠছো কেবল, তারা এই ভিডিওটা দেখবে না, কারণ তোমাদের জন্য আর কি একাডেমিক লেকচার ভিডিও দেওয়া আছে। তো যারা আর কি জানো যে পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে কেমনে বের করতে হয়, এক্সটাকে আমি কনস্ট্যান্ট মানে এক্স এর সাপেক্ষে করবো, দ্যাট মিনস এক্স বাদে বাকি সবকিছুকে এখানে কনস্ট্যান্ট রেখে যেই এক্স গুলো থাকবে সেগুলোকে আমি ডেরিভেটিভ করবো। তো সেই অপারেশন এখানে চালাইলে এই ভ্যালুটা তোমার আসবে হচ্ছে অ্যারাউন্ড, যদি আমি একটু হিসাব করি, 2y², এই যে আচ্ছা এগুলো কিন্তু যে y2 z3 এগুলো হচ্ছে মানে পাওয়ার, বুঝছো, y² z³ ঠিক আছে, এখানে হচ্ছে y², এখানে হচ্ছে z², তো এগুলো হচ্ছে পাওয়ার। তো এটা আসলে হচ্ছে 2y² z³ এক্স, 2y² z³ এক্স মাইনাস হচ্ছে 4y, এটা হচ্ছে i এর সহগ। তো সিমিলারলি জে সহগ আসবে হচ্ছে 4xy z³ মাইনাস হচ্ছে 4x, এবং কে এর সহগ আসবে হচ্ছে
6xy² z²। তোমরা একটু চেক করে জানাবা যে আমার এটা অ্যান্সারটা ঠিক আছে কিনা। এবং বলছে যে গ্রেডিয়েন্টটা কোন পয়েন্টে, 1, -1 এবং 2। তাহলে এক্স এর ভ্যালু এখানে 1 বসাবা, ওয়াই এর ভ্যালু -1 বসাবা, জেড এর ভ্যালু 2 বসাবা। তো বসালে তোমাদের গ্রেড ইউ এর ভ্যালু কিন্তু একটা ভ্যালু তুমি পাইতেছো। এখানে তুমি এক্স এর মান, ওয়াই মান, জেড এর মান বসাও, এখানে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বসাও, এখানে এক্স ওয়াই জেড এর মান বসাও, তাহলে গ্রেড কিউ এর মান পাবো তুমি হচ্ছে 20i, 36j, আর হচ্ছে 24k। তো এই ভ্যালু আসে কিনা অবশ্যই জানাবো আমাকে। এবং যদি না বুঝো অবশ্যই এখানে কমেন্ট বক্সে প্রশ্ন করবা, ঠিক আছে। নেক্সট ম্যাথে আমরা এখানে যাই। এখানে বলছে কি দেখো, যে পি একটা পয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ এখানে স্কেলার কোয়ান্টিটি দেওয়া আছে পি, একটা ভেক্টর এ দেওয়া আছে এবং আরেকটা ভেক্টর বি দেওয়া আছে। তো ডিটারমাইন দ্য গ্রেডিয়েন্ট অফ পি এট পয়েন্ট 2, -1, -2। ওই যে আগের ম্যাথটার মতো এখানে এই ম্যাথটা যে করলাম, গ্রেডিয়েন্ট অফ কিউ বের করতে বলছে। তো যেই প্রসেসে করছি এটাও সেম প্রসেসে করবো। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। বি নাম্বার হচ্ছে যে ভেরিফাই দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস which of the two vectors a and b is solenoidal and which one is irrotational। তাহলে এ আর বি এর মধ্যে কোন দুইটা ভেক্টর হচ্ছে আমাদের সলিনয়েডাল হবে এবং হচ্ছে কোনটা ইরোটেশনাল হবে। তো সলিনয়েডাল হওয়ার জন্য আমাদের কন্ডিশনটা কি, যে এ যদি সলিনয়েডাল হতে হয়, যদি একটা ভেক্টর যদি এ থাকে, এ উইল বি সলিনয়েডাল ইফ ডাইভারজেন্স অফ এ ডাইভ অফ এ ডাইভারজেন্স অফ এ এর ভ্যালু যদি জিরো আসে। যদি এ ডাইভারজেন্সটা জিরো আসে তাহলে আমরা এটাকে বলবো সলিনয়েডাল। আর যদি এটা জিরো না আসে তাহলে আমরা বলবো কি সেটা সলিনয়েডাল না। এটা যদি জিরো আসে তাহলে কি সলিনয়েডাল। তার মানে আমরা ডাইভারজেন্স অফ এ মানে হচ্ছে, লিখি এখানে ডাইভারজেন্স অফ এ, এ মানে হচ্ছে নেবলা ডট হচ্ছে এ ভেক্টর। অর্থাৎ কোনো একটা ভেক্টরকে আমি স্কেলার কোয়ান্টিটিতে কনভার্ট করতেছি, সেটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স। তাহলে ডাইভারজেন্স এখানে হচ্ছে তোমার ডট প্রোডাক্ট করলে কি একটা স্কেলার কোয়ান্টিটি পাবো, এবং সেই স্কেলার কোয়ান্টিটি যদি তোমার জিরো আসে তাহলে আমি বলবো যে এ ভেক্টর সলিনয়েডাল। সিমিলারলি বি এর জন্য যেটা আছে, বিও যদি এখানে বের করি, ডাইভারজেন্স অফ বি দ্যাট মিনস ডাইভ অফ বি ডেল্টা ডট বি, এই মানও যদি জিরো আসে তাহলে বলবো কি এ আর বি দুইটাই সলিনয়েডাল। আর যদি যে কোনো একটা জিরো না আসে তাহলে বলবো কি সেটা সলিনয়েডাল না। আর ইরোটেশনাল যেটা, সেটা আমরা এই যে প্রথম ম্যাথে দেখলাম, যদি ক্রস বা কার্ল যেটা আছে, কার্ল অফ এ যদি জিরো আসে তাহলে সেটা হচ্ছে রোটেশনাল। আর যদি সেটা জিরো না আসে তাহলে সেটা কি ইরোটেশনাল। এটা জিরো আসলে দ্যাট মিনস হচ্ছে ডেল্টা ক্রস এ যদি করো, সেটা যদি তোমার জিরো আসে তাহলে তুমি বলতেছো এটা রোটেশনাল। আর যদি এটা জিরো না আসে দ্যাট মিনস ডেল্টা ক্রস এ ইজ নট ইকুয়াল টু জিরো, তাহলে হচ্ছে এটা কি ইরোটেশনাল। তো ক্রস গুণফল কিভাবে করে, ডট গুণফল কিভাবে করে সেটা আশা করি এতক্ষণে তোমরা বুঝতে পারছো। তো এই পুরা ম্যাথটাই তোমাদের আমি হোম টাস্ক দিলাম। তোমরা হচ্ছে সবগুলার যেগুলো হোম টাস্ক দিছি অবশ্যই আমাকে পেজে দিতে পারো অথবা কমেন্ট বক্সে তোমার অ্যান্সারটা জানাতে পারো, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের আজকের ম্যাথের পার্টটা, যেটা অনেক দিন ধরে আসার কথা ছিল। দুঃখিত যে এটা আনতে আমার এত দেরি হয়ে গেছে। তো তোমরা হচ্ছে আমাদের সাথেই থাকবা এবং এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। যারা এইচএসসি 25 ব্যাচ আছো, যারা 26 ব্যাচ নতুন কলেজে উঠতেছো বা উঠবা, তারা হচ্ছে আমাদের এখানে চ্যানেলে ফলো করবা, যাতে পরবর্তী যেই ভিডিওগুলো আছে তোমরা একেবারে 1 to 1 যাতে তোমরা এটা পেতে পারো একেবারে একসাথে। এবং যারা এইচএসসি 24 ব্যাচ আসছো তাদের জন্য শুভকামনা। আর কয়েকদিন পর তোমাদের পরীক্ষা। তোমাদের উদ্দেশ্যে আসলে তেমন কিছু বলার নাই। এখানে তোমার হচ্ছে যতগুলা ম্যাথ কভার করা হয়েছে তোমরা ম্যাক্সিমাম পারো। কারণ এই মুহূর্তে তোমাদের কাজ হচ্ছে যে বেশি কঠিন ম্যাথগুলো সলভ না করে, যেগুলা বোর্ডে আসছে বেশিরভাগ ওই বোর্ডের ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করা। কারণ প্র্যাকটিস যদি তুমি না করো, এক্সাম এনভায়রনমেন্ট যদি তুমি এখন না ক্রিয়েট করো, তাহলে কিন্তু তুমি এখন অনেক দূর পিছিয়ে যাবা। কারণ তুমি এখন তোমার কাজ হচ্ছে যে বোর্ডে একটা ভালো রেজাল্ট করে অ্যাডমিশন টেস্টের জন্য নিজেকে প্রিপেয়ার করা। তো এই জন্য আমার সাজেশন হচ্ছে এইচএসসি 24 ব্যাচের জন্য এইটাই, যে তোমরা হচ্ছে বেশি বেশি এখন টেস্ট পেপার সলভ করো। এই প্রশ্নগুলো অবশ্যই টেস্ট পেপার থেকে আমি নিছি, অন্য কোথাও থেকে নিই নেই। তো বেশি বেশি এখানে প্রশ্নগুলো সলভ করবে, যত বেশি প্রশ্ন সলভ করবা তত ভালো তুমি হচ্ছে এক্সাম হলে পারফর্ম করতে পারবা। তো ঠিক আছে, আজকে হচ্ছে এই পর্যন্তই। তোমাদের জন্য নেক্সট হচ্ছে আমি অন্য কোনো প্লেলিস্ট নিয়ে আসার ট্রাই করব। তো ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।